আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের আসলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলা নিয়ে একটা ক্লাস, এবং তোমরা সবাই জানো আমাদের আন্তর্জাতিক লেকচারের আজকে ক্লাস হওয়ার কথা। এবং সেই আন্তর্জাতিক লেকচারের আমরা আজকে বিভিন্ন সংগঠন এবং সংস্থা এবং এই সংস্থা রিলেটেড আরও যত তথ্য লাগে তোমাদের সবগুলাকে একসাথে করে পড়াবো। এবং এইখান থেকে একটা স্পেসিফিক তথ্য আছে, সেটা হলো ইকোনমিক্স রিলেটেড। সেটা হলো কি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স রিলেটেড। এবং এই ইন্টারন্যাশনাল ইকোনমিক্স যখন আমরা পড়তে যাব তখন আমাদের মুদ্রা, অর্থনীতি, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। সো আজকের এই ক্লাসটাতে যদি আমরা একবারে দেখার চেষ্টা করি যে আসলে কি কি টপিক পড়ব, আমরা বেসিক্যালি বিভিন্ন সংগঠন এবং সংস্থা এইগুলো সম্পর্কে সব ডিটেলস জানবো। তারপরে ইকোনমিক্স রিলেটেড অর্থাৎ অর্থনীতি রিলেটেডে আমরা ঢুকে ওই জায়গা থেকে মুদ্রা নিয়ে যা কিছু আছে আমরা সব কিছু জানবো। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ইন্টারন্যাশনাল জিকের এটা একটা মেজর পার্টও তোমরা বলতে পারো, যেটা তোমার বারবার অনেক প্রশ্ন এই জায়গা থেকে তোমরা পরীক্ষাতে পাবা। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং তোমরা কোন জায়গা থেকে কে দেখতেছো আমাদেরকে এইটা জানায় দিতে পারো। আমরা তারপরেই বেসিক্যালি ক্লাসটা সুন্দর করে শুরু করব, ঠিক আছে? সো হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি আমি। ওকে, তো আমরা আসলে যে প্ল্যানটা করছিলাম যে আমরা 30 দিনে তোমাদের সব কিছু শেষ করে ফেলবো, বা 30 দিনে তোমাদের টোটাল 15টা লাইভ ক্লাস হবে এবং সেই 15টা লাইভ ক্লাস থেকেই বেসিক্যালি তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। তো আমরা সেই প্ল্যানে আগাচ্ছি এবং তার ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে আজকে হচ্ছে টোটাল কততম ক্লাস, তো আজকে হচ্ছে তোমাদের লেকচার 7-এর ক্লাস। এবং এই ক্লাসটাই হইলো লাস্ট বড় একটা ক্লাস। হ্যাঁ, তোমরা সবাই দেখতেছো যে আমরা প্রত্যেকটা ক্লাসে অনেক বড় বড় ক্লাস করতেছি। তো এই লেকচার 7টাই হইলো সবচাইতে বড়। হ্যাঁ, তার মানে আমরা যে 1 থেকে 7 পর্যন্ত যে বড় বড় টপিকগুলো পড়লাম সেইটার মোটামুটি শেষ বড় টপিক হইলো এইটা। এরপরে যেগুলো আসবে ওগুলো খুবই ছোট ছোট টপিক। তার মানে আমরা মেজর জিনিসগুলা তোমরা যদি হিসাব করে দেখো, আমরা টোটাল 14টা ক্লাস নিব। সেই 14টা ক্লাসের আজকে 7 নম্বর, তার মানে 50% জিকে ক্লাস তোমাদের শেষ। তো তোমরা যারা প্রথম থেকে রেগুলার ক্লাসগুলো করছো তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে গেছো, বা জিকে আসলে কিভাবে পড়তে হয়, কোন জায়গাগুলো থেকে পড়তে হয়, এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসছে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসে চলে যাই, বা আমরা আজকের ক্লাসটা একদম বেসিক থেকে সুন্দর করে শুরু করি। তো প্রথমে আমরা বিভিন্ন সংগঠন সম্পর্কে জানবো। হ্যাঁ, যে সংগঠনগুলা মানে যে কোনো কিছুর সাথে কানেক্টেড, আমাদের ভূ রাজনৈতিক সাথে কানেক্টেড হইতে পারে, বা সেগুলো স্বেচ্ছাসেবী কোনো সংস্থা হইতে পারে। এই রিলেটেড যা কিছু আছে আমরা সেগুলা দিয়ে শুরু করব। তো প্রথমে যদি আমরা সংগঠন নিয়ে কথা বলতে চাই, তাইলে সবচাইতে বড় সংগঠন, হ্যাঁ, সেটা হইলো কি জাতিসংঘ। সেই জাতিসংঘ সৃষ্টির পূর্বে যে জাতিপুঞ্জ ছিল, সেই জাতিপুঞ্জ নিয়ে আমরা প্রথমে আমাদের কথা বলতে হবে। ওকে, তার মানে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে জাতিপুঞ্জ, যেটাকে ইংলিশে বলা হয় লিগ অফ নেশনস। সেই লিগ অফ নেশনস সম্পর্কে আমরা এখন জানার ট্রাই করব। ওকে, তো এই লিগ অফ নেশনস বা এই যে জাতিপুঞ্জ, এইটা আসলে কিভাবে গঠন করা হয়েছিল? তো তোমরা সবাই জানো যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধগুলোর সাথে কিন্তু বিভিন্ন সংগঠন কানেক্টেড আছে। তো এই প্রথম বিশ্বযুদ্ধের সাথে বা প্রথম বিশ্বযুদ্ধের সাথে সরাসরি কানেক্টেড যে সংগঠনটা, সেটার নাম হইলো জাতিপুঞ্জ সংগঠন। এখন এই জাতিপুঞ্জ সংগঠনটা কিভাবে গঠিত হয়েছিল? এইটা উড্রো উইলসনের 14 দফার মাধ্যমে এই জিনিসটা গঠন করা হয়েছিল। তো তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটাই অনেক সময় আসে যে মার্কিন প্রেসিডেন্ট কে উড্রো উইলসনের বিখ্যাত হয়েছিলেন এই 14 দফার জন্য। এবং এই 14 দফার 14 নম্বর যে দফাটা ছিল বা 14 নম্বর যে দাবিটা ছিল, সেইটাই জাতিপুঞ্জ সৃষ্টির কথা, বা সেইটাতেই জাতিপুঞ্জ সৃষ্টির কথা সর্বপ্রথম বলা হয়। ওকে, জাতিপুঞ্জর সৃষ্টির কথা সেখানে বলা হয়েছিল যে আমরা একটা অনেকগুলো দেশ মিলায় একটা সংগঠন তৈরি করব, যার কাজ হবে যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা কারিকুলাম মিলে বা নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে আমরা আসলে এক দেশ আর এক দেশকে সাহায্য করব। হ্যাঁ, যাতে করে আমাদের মধ্যে সংঘাতপূর্ণ যে সম্পর্কগুলা তৈরি হচ্ছে বা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হচ্ছে, এগুলো যাতে করে আমাদের আর না হয়। ওকে, তো এই জন্যই জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা হয়েছিল 14 নম্বর দফায়। ওকে, তো এই জাতিপুঞ্জ রিলেটেড আরো কিছু বেসিক প্রশ্ন আমাদের জানতে হবে। সেগুলো কি দেখো, এই যে লিগ অফ নেশনস, এটা হলো লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস স্থাপনে হচ্ছে উড্রো উইলসনের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ তিনি আসলে এইটার দাবিদার ছিলেন, বা তিনি এইটার কথা প্রথম পুরো বিশ্বের কাছে এই কনসেপ্টটা তিনি প্রথম নিয়ে আসেন। এই জন্য তাকে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তিগুলোর মধ্যে একজন বলা হয়। ওকে, তারপরে কি দেখো, এই যে 1920 সালে কি হয়, লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জের জন্ম হয়। তো তোমরা দেখো যে 1920 বলতে কি, মানে ওই যে ভার্সাই চুক্তির মাধ্যমে বা তার আগে যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের
ফলাফল বা প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভয়াবহতাটা হয়েছিল বা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে আসলে লিগ অফ নেশনস গঠনের কথা চিন্তা করা হয়, এবং সেই ধারাবাহিকতায় লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে গিয়ে কি হয়, প্রথম বিশ্বযুদ্ধের পরে এই লিগ অফ নেশনসের কি হয়ে যায়, জন্ম হয়ে যায়। ওকে, সো এইটা গেল হচ্ছে লিগ অফ নেশনসের জন্ম। এখন এই লিগ অফ নেশনস যখন মানে জন্ম হইলো বা লিগ অফ নেশনসের যখন গঠন হইলো, তখন আসলে প্রতিষ্ঠাতাকালীন কতগুলা দেশ ছিল বা এটার সাথে কানেক্টেড সরাসরি কতগুলা দেশ ছিল। তো সেই প্রশ্নটাও অনেক সময় আসে। এটার সংখ্যা হইলো কত, 42, অর্থাৎ টোটাল 42টা দেশ ছিল যে একদম এক্স্যাক্টলি প্রথম দিনেই এটার সাথে কানেক্টেড ছিল বা প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিল, এবং এটা পরবর্তীতে বেড়ে দেখো মোট 58টাতে মানে এটা এক্সটেন্ডেড হয় বা এটা 58টাতে পর্যন্ত চলে যায়। তো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, তারপরে কি দেখো, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হইলো, হ্যাঁ 1 সেপ্টেম্বর থেকে বা সেপ্টেম্বরের আগে, ওই যে টাইমটা তার আগের সময়ে অর্থাৎ 1939 সালে গিয়ে এক্স্যাক্টলি এই লিগ অফ নেশনসটা বিলুপ্ত হয়ে যায়। কারণ কি, লিগ অফ নেশনসের মেইন দায়িত্বই ছিল যে আমরা এই বিশ্বযুদ্ধ বলো, সংঘাতপূর্ণ সম্পর্কগুলা বা বিশৃঙ্খলাগুলা যেভাবে তৈরি হচ্ছে এগুলাকে আমরা আটকাবো। যেহেতু এর মেইন উদ্দেশ্যটাই আসলে বন্ধ হয়ে গেল বা মেইন উদ্দেশ্যটাই এরা ফেল করে গেল, এই জন্য লিগ অফ নেশনস বিলুপ্ত হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে লিগ অফ নেশনসের বিলুপ্ত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শুরুতেই। ওকে, সো এই হচ্ছে লিগ অফ নেশনস বা হচ্ছে জাতিপুঞ্জ গঠনের বা জাতিপুঞ্জ রিলেটেড বিভিন্ন বিষয়। এখন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে হচ্ছে জাতিপুঞ্জ গঠন হয়েছিল, হ্যাঁ, যেটা আসলে ফেল করার ফলেই মোটামুটি বলা যায় যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরম্ভটা হইলো। এখন সেম ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল ওই যে 1939 থেকে, তোমরা সবাই জানো 1939 থেকে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টেপটা বা প্রথম সালটা বা প্রথম টাইমটা শুরু হয়। সেই 1939-এ বিশ্বযুদ্ধ একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হইলো, বিশ্বযুদ্ধ পুরোপুরি একদম চলতে থাকলো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা চললো। এখন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর যেমন ভাবে যে বা যে উদ্দেশ্য নিয়ে আসলে জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল, সেম উদ্দেশ্য সেম ভিশন নিয়ে জাতিসংঘের উৎপত্তি হয় বা জাতিসংঘের গঠন করার চিন্তা সবার মাথায় আসে। সেটা কি তাইলে উদ্দেশ্য, যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে দিব না, আমাদের কাজ হবে এই যে সংঘাতপূর্ণ যে বিভিন্ন বিষয় আছে এগুলাতে মীমাংসা করা, হ্যাঁ, নেগোসিয়েশন করে দেওয়া, এইটা হবে আমাদের মেইন একটা কাজ। তো এর মানে উদ্দেশ্যে বা এই লক্ষ্যেই মানে পরবর্তীতে গিয়ে এই জাতিসংঘের গঠন বা জাতিসংঘের উৎপত্তিটা নিয়ে চিন্তা ভাবনা করা হয়। ওকে, তো তারই ধারাবাহিকতায় জাতিসংঘের উৎপত্তি হয়, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও, যেটাকে আমরা জাতিসংঘ হিসাবে কি করতে পারি, ঘোষণা করতে পারি। হ্যাঁ, তো এই জাতিসংঘ কি কি ভাবে গঠিত হয়েছিল বা কি কি এইটার সাথে কানেক্টেড ছিল, কি কি ঘোষণা ছিল, সেগুলো বিভিন্নভাবে পরীক্ষাতে আসে। সেগুলোর মধ্যে দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে লন্ডন ঘোষণা। ওকে, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ঘোষণা ছিল কি, লন্ডন ঘোষণা। তারপরে কি দেখো, এই যে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষ থেকে মানে স্বাক্ষর করেন কি, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল, তখনকার যারা প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের, হ্যাঁ, তারা এটাতে স্বাক্ষর করেন। এই সব কিছু কিন্তু জাতিসংঘের প্রতিষ্ঠা বা জাতিসংঘের হওয়ার সাথে কানেক্টেড আছে। ওকে, তারপরে কি দেখো, এখানে প্রিন্সেস অফ ওয়েলস কাকে বলা হয়, ব্রিটিশ নৌতরীকে এটা বলা হয়। তারপরে কি দেখো, 1945 সালে এই যে ইয়েল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়, এবং এই ইয়েল্টা কনফারেন্সের মেইন লক্ষ্যই ছিল আমরা ইউনাইটেড নেশনস অথবা জাতিসংঘ প্রতিষ্ঠা করব। ওকে, তার মানে এই জায়গা থেকে দুইটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে জানতে হবে। একটা, কোন কনফারেন্সের মাধ্যমে এই জাতিসংঘের প্রতিষ্ঠা হয়, ইয়েল্টা কনফারেন্স বা ইয়েল্টা সম্মেলন, যেটা 1945 সালে হয়েছিল, এইটা একটা। আর জাতিসংঘের প্রথম পদক্ষেপ বা জাতিসংঘ হওয়ার প্রথম পদক্ষেপটা কি ছিল, লন্ডন ঘোষণা। এই দুইটা প্রশ্ন খুব ভালো করে জানতে হবে। এইটা কিন্তু অনেক সময় অনেকবার এই প্রশ্নটা চলে আসে। ওকে, সো এইটা আশা করি তোমাদের মাথায় থাকবে। এখন দেখো, এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলা কি দেখো, পটসডম সম্মেলন, এটা দ্বিতীয় মহাযুদ্ধোত্তর আমেরিকা, ব্রিটিশ এবং রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ণয় করে। তোমরা একটা বিষয় যদি খেয়াল করো, বা তোমরা যখন ওই বিশ্বযুদ্ধ তো তোমাদেরকে পড়ানো হয়নি, যখন আমি পড়াবো তখন দেখবা, নাকি পড়াইছি, তো পড়াই নাই মনে হয় এখনো, তো বিশ্বযুদ্ধের আসলে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, হ্যাঁ, মানে এই যে বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণগুলো কেমনে করা হয়, মনে করা হয় যে একদল উইনার হয়েছে বা একজনের মানে হেরে গেছে, বা যে হেরে গেছে তার আসলে দোষ ছিল, হ্যাঁ, তাকে দোষী করে একদম তার অবস্থা বা তার দেশের অবস্থা খারাপ করে তাকে অনেক জরিমানা করে আসলে এই ফলাফলগুলার একটা রেজাল্ট প্রেজেন্ট করা হয় বিশ্বের সামনে। হ্যাঁ, তো তোমরা যদি বলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসলে মেইন কারণটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেইন কারণ হইল প্রথম বিশ্বযুদ্ধের পরে
ফলাফল নির্ধারণটাই হইলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেইন একটা কারণ। হ্যাঁ, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে মেইন একটা কারণ। কেন? তোমরা দেখবা ওই ভার্সাই চুক্তির মাধ্যমে, হ্যাঁ, যেটা মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের পরে করা হয়, ওইটার মাধ্যমে সব দোষ হচ্ছে জার্মান বাহিনীর বিরুদ্ধে দেওয়া হয়। হ্যাঁ, জার্মানিদেরকে দেওয়া হয় বা জার্মানদেরকে দেওয়া হয়, বলা হয় যে তোমাদের জন্যই আসলে প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছে, এবং এর জন্য তাদেরকে অনেক অবমাননা করা হয়, হিউমিলিয়েটের শিকার হইতে হয় তাদের। হওয়ার পরে তারা অনেক ফাইন দিয়ে দেয় এবং সেই রাক্ষোভ থেকেই তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দেয়। হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে মানে ফলাফলগুলা ইফেক্ট করতে পারে। তো এইটার কথা চিন্তা করে আসলে এই যে পটসডামে সম্মেলন একটা করা হয়, যে আমরা যে ফলাফলটা করব বা ফলাফলটা নির্ধারণ করব, এইটা যাতে করে স্পেসিফিক আমরা এই দেশকে দোষী করব, এই দেশের মানে আবার ক্ষোভ তৈরি করে দেবো, এই জিনিসটা যাতে আবার না হয়। অর্থাৎ আমরা এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভুলটা করছি বা যে ভুল পথে আগাইছি, এই জিনিসটা যাতে আমরা আবার না করি, কারণ এই জিনিসটা আমরা যদি আবার ক্রিয়েট করে দিই তাইলে আমাদের একটা প্রবলেম হইতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো এক সময় গিয়ে শুরু হইতে পারে। হ্যাঁ, সো এই বিষয়গুলা কিন্তু এই ফলাফল নির্ধারণের ক্ষেত্রে এই পটসডাম সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কারা কারা আমেরিকা, ব্রিটিশ আর রুশ মিলায়া এই আলোচনাগুলো করে যুদ্ধের একটা ফলাফল নির্ধারণ করে দেয়। হ্যাঁ, সো এই জন্য এই পটসডাম সম্মেলনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা পটসডাম সম্মেলনটা সম্পর্কে তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এটা গেল এখানকার বিষয়। এখন আসো আমরা জাতিসংঘের বিভিন্ন বিষয়, আরো আনুষঙ্গিক বিষয় দেখবো। যেমন দেখো জাতিসংঘে এই যে নামকরণটা কে করে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই যে এই ব্যক্তি। ওকে, তারপরে কি দেখো জাতিসংঘ সনদের রচয়িতা কি, আর্চিবাল্ড ম্যাকলেইস। ওকে, এইগুলা পরীক্ষাতে আসে। তারপরে কি দেখো 1945 সালে এই সান ফ্রান্সিসকোতে এই জাতিসংঘের সনদটা স্বাক্ষরিত হয়। ওকে, তারপরে যদি এক্স্যাক্টলি ডেট আসে কত তারিখে, 1945 সালের 26 জুন, এই জন্য 26 জুনকে জাতিসংঘ দিবস হিসাবেও ঘোষণা করা হয়। ওকে, এবং এই স্বাক্ষর করার সময় তোমরা সবাই জানো 50টা দেশের উপস্থিত ছিল। হ্যাঁ, অর্থাৎ 50টা দেশ ওই জায়গাতে উপস্থিত ছিল, এবং একটা দেশ একদিন পরে স্বাক্ষর করে। এই জন্য বলা হয় যে এখানে 51টি দেশ মিলায়া টোটাল স্বাক্ষর করা হয়েছিল, এবং এই 51তম দেশটাকে বলা হয় কি পোল্যান্ড। হ্যাঁ, পোল্যান্ড 51তম দেশ হিসাবে এখানে স্বাক্ষর করে। ওকে, সো এই তথ্যগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে কি দেখো এই যে 24 অক্টোবর, এটা হচ্ছে জাতিসংঘের সনদ কার্যকর করা হয়। তো সরি, এই যে এইখানে এটা হচ্ছে কি করা হয়, স্বাক্ষর করা হয় এই জায়গাতে, আর সনদ কার্যকর করা হয় 24 অক্টোবর, এবং এই 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। হ্যাঁ, তো এটা মাথায় রাখবে যে কত তারিখে যখন থেকে কার্যকর করা হয় তখন সেটাকে পুরো বিশ্বব্যাপী এই 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসাবে কার্যকর করা হয়েছে, বা এটা এখনো পালন করা হয়। ওকে, তো এটা হইলো এখান থেকে। এই যে এই জন্য এই প্রশ্নটা অনেক সময় আসে, জাতিসংঘ সনদে উপস্থিত না থেকেও পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসাবে সদস্য রাষ্ট্র হিসাবে তাদেরকে বিবেচনা করা হয়। হ্যাঁ, কারণ তারা একদিন পরে আসলে স্বাক্ষর করছিল, এই জন্য তাদেরকে এই হিসাবে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, ধরেই নেওয়া হয় যে টোটাল স্বাক্ষরকারী দেশ হচ্ছে 51টি। ওকে, কিন্তু আলটিমেটলি সেখানে 50টা দেশের উপস্থিতি ছিল। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। জাতিসংঘের মেটো কি? মেটো মানে কি জানো? মেটো মানে হচ্ছে মানে তাদের মূল মন্ত্র কি, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হইলো এই পৃথিবী আপনার, মানে এই পৃথিবীকে ধ্বংস করা যাবে না, এই পৃথিবীটা হইলো আপনার, এইটাই তাদের মূল উদ্দেশ্য। তার মানে শান্তি বজায় রাখতে হবে। হ্যাঁ, আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হচ্ছে লিটল বয়, ফ্যাটম্যান, এইগুলাকে মানে এই অস্ত্রগুলা ব্যবহার করা হয়েছে, তাই না? পারমাণবিক বোমাগুলার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো তোমরা ওই যে কি বলে কিছুদিন আগে যে মুভিটা বের হইলো, ওইটা যদি দেখো তাইলে বুঝতে পারবা এই পটভূমিগুলা। তো এই জিনিসগুলা যাতে আমাদের না করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো যাতে আমাদের না করতে হয়, এই উদ্দেশ্যেই জাতিসংঘের মেটো বা জাতিসংঘের মেইন উদ্দেশ্যটা সৃষ্টি হয়েছে, বা জাতিসংঘের মূল উদ্দেশ্যটা এটাকে বিবেচনা করেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওকে, তো ওয়েট করো, তোমাদের কমেন্টগুলো আমি দেখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এইটা গেল আমাদের বিষয়। ওকে, তারপরে কি দেখো এই যে যুদ্ধের আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে জাতিসংঘ, মানে জাতিসংঘের মেইন কাজ হইলো শান্তি এবং নিরাপত্তা, এই দুইটা জিনিসকে ফোকাস করে যে কোনো একটা মীমাংসায় কোনো মানে বিরোধ সম্পূর্ণ বা বিরোধ অবস্থায় থাকা দেশগুলোকে এই অবস্থায় নিয়ে আসা। ওকে, এটা হচ্ছে বিষয়। এখন জাতিসংঘ রিলেটেড আরো কিছু বিষয়ে প্রশ্ন আসে। তোমরা যদি এই পতাকাটার দিকে দেখো, এই পতাকা রিলেটেড প্রশ্ন আসে। পতাকা রিলেটেড কি প্রশ্ন আসে? কালারটা দেখেই তোমরা বুঝতে পারতেছো কি জাতিসংঘের এই পতাকার রং কি? রং হইল নীল। হ্যাঁ, নীল রঙের পতাকা। হ্যাঁ, এখন এই নীল রঙের পতাকার মধ্যে কি কি আছে এই জায়গাতে দেখো তো।
এই যে দুই সাইডটাতে কি আছে, দুই সাইডটাতে কি আছে, এই যে দুই সাইডটাতে কি আছে দেখো, সাদা রং। ওকে, সাদা রং আছে, এই যে দুই সাইডটাতে সাদা রং আছে, তার মানে এই যে একটা নীল, এই নীলের মধ্যে কি আছে, এই যে এগুলা হলো সাদা রং আছে। ওকে, এখন এই সাদা রঙের মধ্যে কি করা হয়েছে দেখো তো দেখি, এগুলা গাছের পাতার মতো না? এই গাছের পাতাগুলা কোন গাছের পাতা? জলপাই গাছের পাতা। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে জলপাই গাছের প্রতীক এইখানে দেখা যায়। তার মানে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তোমরা এইটাকে ইমাজিন করবা যে আসলে পতাকাটা হইলো একটা নীল রঙের পতাকা, এবং এই নীল রঙের পতাকার দুই পাশে কি আছে, সাদা রং আছে, এবং এই সাদা রংটাকে বা সাদা রং কি দিয়ে করা হয়েছে, জলপাই গাছের পাতার প্রতীক দিয়ে এখানে করা হয়েছে। ওকে, সো এইগুলা মাথায় রাখবা। অনেক সময় আসে যে এইখানে কোন গাছের পাতা দেখা যায়, হ্যাঁ জলপাই গাছ, এরকম প্রশ্ন আসে যে জাতিসংঘের পতাকায় কোন গাছের পাতা দেখা যায়, ওইটার অ্যান্সার হবে কি জলপাই গাছ। ওকে, এমন মানে আসে। এখন এই যে জলপাই গাছের পাতাই কেন দেওয়া হইলো, পৃথিবীতে তো অনেক গাছের পাতায় আছে, জলপাই গাছের পাতাকে মনে করা হয় শান্তির প্রতীক। কেন শান্তির প্রতীক মনে করা হয় জানো? কারণ এই জলপাই গাছের পাতাগুলো দেখবা সমান ভাবে থাকে, এই যে দেখো এই যে এগুলা সমান ভাবে আছে। হ্যাঁ, তো যখন পৃথিবীতে সমতা থাকে তখন সেখানে শান্তি বিস্তার করে। হ্যাঁ, যখন সবকিছুই সমান, এই জন্য জলপাই গাছের প্রতীককে শান্তির প্রতীক বলা হয়। ওকে, এটাকে ইংলিশে কি বলা হয়, জলপাইয়ের প্রতীক বা এই শান্তির প্রতীকে অলিভ ব্রাঞ্চ। হ্যাঁ, জলপাই গাছের শাখাকে ইংলিশে বলা হয় অলিভ ব্রাঞ্চ। এই যে ইয়াতে বিউপিতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, হ্যাঁ ওইখানে দেখবা তোমাদের এই প্রশ্নগুলোকে ইংলিশ ভার্সনে দেয়া থাকবে, মানে তখন এই জলপাই গাছের শাখা দেয়া থাকবে না, অলিভ ব্রাঞ্চ দেয়া থাকবে। হ্যাঁ, যে জাতিসংঘের প্রতীক কোনটি, ওকে, যে হুইচ ওয়ান ইজ দা কি বলে সিম্বল অফ ইউএন, ওকে, ইউনাইটেড নেশনের ইউএন ফ্ল্যাগ, এরকম দেয়া থাকবে। তখন অপশনে দেয়া থাকবে এইরকম যে অলিভ ব্রাঞ্চ, আরো অনেক গাছের নাম দেয়া থাকবে। ওকে, সো এইভাবে কিন্তু ইংলিশ প্রশ্নগুলো হয়। ওকে, এটা গেল আমাদের পতাকা রিলেটেড, পতাকা এবং প্রতীক এই রিলেটেড আর কি। ওকে, এটা হলো প্রতীক, পতাকার মধ্যে এটা হলো প্রতীক, পতাকা প্রতীক দুইটা একই মতো আমরা দেখা যায়। প্রতীকটাকে যদি আমরা আলাদা করি, এই যে অংশটা হলো প্রতীক হিসাবে কাজ করে। ওকে, তো আমরা দুইটা একই সাথে শিখে ফেলছি। এখন দেখো এই যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা, দাপ্তরিক ভাষা বলতে কি, জাতিসংঘের দপ্তরে বা জাতিসংঘে আসলে যেগুলা নিয়ে কাজ করা হয়, যে ভাষাগুলা নিয়ে কাজ করা হয় সেগুলাকে বলা হয় দাপ্তরিক ভাষা। এরকম দাপ্তরিক ভাষা আছে টোটাল কয়টা, 7টা। ওকে, তার মধ্যে সব থেকে কার্যকরী ভাষা হইলো দুইটা, একটা হইলো কি ইংরেজি এবং একটা ফার্সি। এই দুইটাতে সবচেয়ে বেশি কাজ করা হয়। ওকে, সব থেকে কার্যকরী ভাষা এটা। তারপরে দেখো আরবি জাতিসংঘের অফিসিয়াল একটা ভাষা, আরবিও কিন্তু জাতিসংঘের একটা অফিসিয়াল ভাষা। ওকে, এই যে 7টার মধ্যে আছে। তারপরে কি দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায়, নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে। ওকে, সেই টাইপের প্রশ্নগুলা তোমাদের পরীক্ষাতে আসে। তারপরে কি দেখো এই যে জাতিসংঘের সভাস্থল কোথায়, জাতিসংঘের এই সদর দপ্তরের জমিদাতা কে, এমন প্রশ্নগুলো আছে। সভা দপ্তর কোথায়, ফ্লাসিং হচ্ছে মিডোস, তারপরে হচ্ছে রকফোরাল, সে হচ্ছে জমিদান করছে। ওকে, সদর দপ্তরের স্থপতি কে, হ্যারিসন, এইগুলা। তারপরে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ডের জেনেভায়। ওকে, তারপরে বর্তমান হচ্ছে সদস্য রাষ্ট্র কয়টি, 193টি। সর্বশেষ দক্ষিণ সুদান 2011 সালে তারা এই জায়গাতে সদস্য লাভ করে। এই টাইপের প্রশ্নগুলা তোমাদের পরীক্ষাতে আসে বা এমন প্রশ্নগুলা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো এই জাতিসংঘের মধ্যে 193টা দেশ আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা আমরা তো জানি, আয়তনে সবচেয়ে বড় দেশ কি, রাশিয়া। তো এইখানে নর্মালি সেটাই হবে যে জাতিসংঘের সবচেয়ে বড় দেশ বা বড় রাষ্ট্র হইলো কি, রাশিয়া। হ্যাঁ, জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হইলো কি, রাষ্ট্র মানে সব বড় দেশ বা বড় রাষ্ট্র হইলো কি, ভারত। ওকে, তারপরে কি দেখো সবচাইতে ক্ষুদ্র সদস্য কে, মোনাকো। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র হচ্ছে কি বলে, এটা হলো আয়তনের সবচেয়ে কি, টুভেলু। তারপরে জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র, এগুলা হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র রাষ্ট্র আছে, মোনাকো, টুভেলু, এগুলো অপশনে যেটা থাকে সেটা তোমাদের অ্যান্সার করতে হয়। ওকে, তারপরে কি দেখো এই যে ইন্দোনেশিয়া 1965 সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে, এমন প্রশ্ন আসে যে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে কারা। হ্যাঁ, তারপরে সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, 2002 সালে। তাইওয়ান হচ্ছে জাতিসংঘের পূর্বে সদস্য ছিল বাট এখন নেই। তো এমন টাইপের যে প্রশ্নগুলো আছে ইউনিক, সেই প্রশ্নগুলো এইভাবে তোমাদের আসে। ওকে, তারপরে কি দেখো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কি, মানে কাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এই যে প্যালেস্টাইন বা হচ্ছে ফিলিস্তিন। ওকে, ফিলিস্তিনিদেরকে পর্যবেক্ষক দেশ হিসাবে রাখা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এটা আগেই পড়ছি। হ্যাঁ, ভ্যাটিকান সিটি এবং এই যে প্যালেস্টাইন, এরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ দেশের মর্যাদা পায় নাই। হ্যাঁ, পাইলে তারা এগুলোর অন্তর্ভুক্ত হইতে পারবে, এইগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কি দেখো ইউএনও এর হচ্ছে গোল্ডেন জুবলি কখন পালন করা হয়, এগুলো অনেক আগের প্রশ্ন, তারপরেও আমরা একটু জেনে রাখলাম। ওকে, এখন দেখো আমরা জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো নিয়ে কাজ করব। তো জাতিসংঘের টোটাল 6টা সংস্থা আছে। জাতিসংঘের মূল কাজ কি, জাতিসংঘের মূল কাজ হলো শান্তি রক্ষা করা। হ্যাঁ, শান্তি এবং শৃঙ্খলা এবং নিরাপত্তা, এই দুইটা হইলো দুইটা
মেইন কাজ। হ্যাঁ, জাতিসংঘের মেইন কাজ হলো শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। এখন এই শান্তি এবং নিরাপত্তা তো মানে একা একা এমনিতেই নিয়ন্ত্রণ করতে পারবে না, এটাকে সুশৃঙ্খল ভাবে আনার জন্য তারা তাদের অঙ্গগুলাকে বা তাদের সংস্থানটাকে বা তাদের হচ্ছে সংঘটাকে 6টা আলাদা আলাদা পার্টে ভাগ করে দিচ্ছে এবং প্রত্যেকের আলাদা আলাদা কিছু স্পেসিফিক দায়িত্ব থাকে। তার মধ্যে একটা কি দেখো, সাধারণ পরিষদ। ওকে, সাধারণ পরিষদে কি হয়, সাধারণ পরিষদে বিভিন্ন আলোচনা করা হয় বা এইখান থেকে বিভিন্ন প্রস্তাবনা আসে, এই টাইপের জিনিসগুলো আসে, মানে সাধারণ বিষয় যেগুলো নিয়ে আলোচনা করা দরকার সেগুলো আসে। তো দেখো এই যে সাধারণ এই যে পরিষদের যে সদর দপ্তর সেটা কোথায় হবে, সেটা হলো নিউ ইয়র্কে। এটা ধরো 1 নম্বর। ওকে, যে মূল অঙ্গ সংস্থান 6টার 1 নম্বর হলো সাধারণ পরিষদ, এটা সদর দপ্তর কোথায়, নিউ ইয়র্কে। এখন তোমরা অনেকে বলো যে ভাই এগুলোকে টেকনিক দিয়ে মনে রাখবো কিনা, আমি বলবো যে না, এগুলো তোমরা পড়তে পড়তেই তোমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, টেকনিক দিয়ে এগুলা মনে রাখার দরকার নেই, কারণ অনেকগুলা তো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আসলে টেকনিক্যালি মনে রাখা না রাখাই ভালো। ওকে, তারপরে কি দেখো, সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় প্রতি বছর, মানে বছরের সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে। ওকে, মানে প্রতি বছর এইটা থেকে হচ্ছে একটা করে সম্মেলন হয়। সেই সম্মেলনটাতে বিভিন্ন সাধারণ ইস্যু ওই বছরের, হ্যাঁ, বা রিসেন্ট কোনো ইস্যু থাকলে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। ওকে, তারপরে কি দেখো, এইটা হচ্ছে প্রতি বছর একবার করেই বসে। হ্যাঁ, কারণ প্রতি বছরে সেপ্টেম্বর মাসের প্রতি মঙ্গলবার করে। হ্যাঁ, তোমরা দেখবে এই যে আগামীতে সেপ্টেম্বরে, এই যে আগস্ট নেক্সট মান্থেই তো সেপ্টেম্বর মাস, আর 2-3 দিন পরে এই সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, মানে 3য় সপ্তাহের মঙ্গলবারে এটা এখানে বসবে। হ্যাঁ, তো মানে সপ্তাহে ধরো 4 সপ্তাহেই তো 1 মাস হয়, তো এইরকম 3 নম্বর যে সপ্তাহটা আছে সেইটার কি হয়, সেইটার মঙ্গলবার যেটা আসবে সেইটাতে এই জাতিসংঘের কি বসবে, এই সাধারণ পরিষদের বিভিন্ন কথাবার্তা হবে এবং এইটা নিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স আছে, রিসেন্ট কোনো একটা বিষয় ঘটে যাচ্ছে। ওকে, তো এইটা হলো এখানকার বিষয়। তারপরে কি দেখো, এই যে সাধারণ অধিবেশনে প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। হ্যাঁ, যে এটাতে মানে আমরা আমাদের দেশের এরকম গুলো 5 জন করে করে এগুলো কিন্তু সিকোয়েন্স আকারে 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 চেঞ্জ হইতে থাকে, প্রতি বছর ফ্লাকচুয়েট হইতে থাকে। হ্যাঁ, তো সেই 5 জন প্রতিনিধি প্রতি বছর কোনো একটা দেশ এই সাধারণ অধিবেশনটাতে পাঠাতে পারবে, সে কথা বলা হয়েছে। তারপরে কি দেখো, জাতিসংঘ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালে। কেন 1946 সালে? কারণ আমরা দেখলাম 1945 সালেই কিন্তু সেটা গঠন হইলো এবং 46-এ অবভিয়াসলি প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হবে। লন্ডন শহরে জাতিসংঘের প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল ওই 1946 সালে। ওকে, আর এইটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে এই বছর যে সাধারণ পরিষদের সম্মেলনটা অনুষ্ঠিত হইলো এটা কোথায় অনুষ্ঠিত হইলো, এমন প্রশ্নগুলো আসবে। ওকে, তারপরে কি দেখো, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ওকে, তো এইগুলো প্রশ্ন অনেক সময় তোমাদের আসে। এখন আমরা বলবো 2 নম্বর। 2 নম্বর কি, জাতিসংঘের নির্বাহী সংস্থা বা নিরাপত্তা সংস্থা, সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই কি বলে নিরাপত্তা সংস্থা পরিষদের সদর দপ্তর কোথায়, নিউ ইয়র্কের, যুক্তরাষ্ট্রে। ওকে, দেখো এইখানে এদের কাজ কি হয়, এরা হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়। তার মানে কি দেখো, জাতিসংঘের এই জায়গাতে যারা মেইন ভূমিকা পালন করে, সিকিউরিটি কাউন্সিলে যারা মেইন দায়িত্ব পালন করে, তাদের সুপারিশ ছাড়া কিন্তু কোনো দেশ ঢুকতে পারবে না। তো তোমরা যদি পলিটিক্যাল দিক থেকে চিন্তা করো, এইটাও কিন্তু একটা ফ্যাক্ট যে কেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে না, কারণ ওই জায়গাতে যুক্তরাষ্ট্র আছে যারা এই সিকিউরিটি কাউন্সিলের মেইন ভূমিকায় আছে। ওকে, সো তাদের কি বলে সুপারিশ ছাড়া কোনো দেশ যেহেতু অ্যাড হইতে পারে না, এই কারণেই ওইখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হচ্ছে না। ঠিক আছে, এটা হলো এখানকার বিষয়। তারপরে কি দেখো, জাতিসংঘের কি বলে মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমেই নির্বাচিত হয়। হ্যাঁ, এই জন্য দেখবা যে এত মানুষকে মেরে ফেলতেছে, জাতিসংঘের মহাসচিব কিছু বলতেছে না, কেন বলতেছে না? ওনাকে ওয়ান কাইন্ড অফ একটা পাপেট হিসাবে এখানে রাখা হয়েছে, কিন্তু মেইন কন্ট্রোলার যারা বিভিন্ন দেশের শাসক ওইটাকে ধরে আছে। হ্যাঁ, এই যে এইখানে সিকিউরিটি কাউন্সিলের যে 5টা দেশ আছে তারাই মেইন ওইখানে ভূমিকা পালন করতেছে। দেখো এইখানে আরো কিছু জিনিস দেওয়া আছে। হ্যাঁ, যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত, 15 ছিল, এটা পরবর্তীতে কমায়া মানে 15 জন সদস্য সংখ্যা ছিল, মানে 15টা দেশ। এর মধ্যে 5টা হইলো স্থায়ী সদস্য। হ্যাঁ, স্থায়ী সদস্যগুলা কি কি, এবং এই স্থায়ী সদস্যরাই মেইন ভূমিকা পালন করে, অর্থাৎ ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং চীন। এরা ডিসিশন নেয় যে কোন দেশ এইখানে অ্যাড হবে, কোন দেশ হবে না। আমাদের দেখো 1972 সালে আমরা কিন্তু জাতিসংঘের সদস্য পদ পাই নাই। কেন? কারণ আমাদেরকে এই জায়গাগুলো থেকে ভেটো প্রদান করা হয়েছিল। ওকে, যে আমাদেরকে ভেটো প্রদান করা হইলো যে বাংলাদেশকে এখনই জাতিসংঘের সদস্য দেওয়া যাবে না। এই 5টা দেশের মধ্যে যদি এমন হয় 4 জন বলছে যে যাবে, 1 জন বলছে যাবে না,
তার মানে ওই যাবে নাটাই গ্রহণযোগ্য হবে, এত পাওয়ারফুল এই 5টা দেশ। ওকে, সো এইটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের পাওয়ার, নিরাপত্তা পরিষদের পাওয়ার। ওকে, এটা এখানে বলা হয়েছে। তারপরে P5 বলতে এই নিরাপত্তা পরিষদের 5 দেশকে বোঝানো হয়। হ্যাঁ, P5 এটা বলতে এই নিরাপত্তা পরিষদের 5 দেশ, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ব্রিটেন বলতে হচ্ছে ইউকে, যুক্তরাজ্য। ওকে, আর চীন, চায়না। এগুলাকে বলা হয় হচ্ছে মেইন কোর আর কি। ধরো এই 5 জনই সবকিছু এই জাতিসংঘের কন্ট্রোল করে, তোমরা যদি এক বাক্যে বলতে চাও। ওকে, তাইলে এটা হলো এখানকার বিষয়। এখন দেখো কি বলা হয়েছে, সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া এটা অতীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল। এগুলা ভেড়ো প্রধান ক্ষমতা রাখে এখন 5 জন। মানে ওই সোভিয়েত রাশিয়া আগে কি নামে ছিল, হ্যাঁ, মানে এই রাশিয়া আগে কি সোভিয়েত ইউনিয়ন নামে ছিল। ওকে, সেটা এখন রাশিয়া নামে আছে। এশিয়ার ভেড়ো প্রধান পারিসম্পন্ন দেশ তাইলে কোনটা কোনটা দেখো, 3টা দেশ। ওকে, 3টা দেশ। তার মানে এই যে এখান থেকে কি কি দেখো, চীন, তারপরে কোথায় গেল রাশিয়া, তারপরে আর কোথায় গেল, এশিয়ায় ভেড়ো প্রদানকারী দেশ কয়টি, ফ্রান্স, রাশিয়া, চীন। ফ্রান্স না, যুক্তরাষ্ট্র না, 2টা। ওকে, আচ্ছা যাই হোক। এখন দেখো এখানে এই যে ভেটো, ভেটো বলতে কি বোঝায়, ভেটো বলতে বোঝায় হচ্ছে আমি মানি না বা আমি এটা চাই না, ভেটো বলতে এটা বোঝায়। ওকে, তো এইগুলা এখান থেকে বলা হয়। আর এই ভেটো প্রদান ক্ষমতা শুধুমাত্র সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী যারা সদস্য আছে তারাই দিতে পারবে। ওকে, যে আমি এই জিনিসটা মানি না, মানে এই জিনিসটা অ্যাকসেপ্টেড না। ওকে, এটা বলা হয়েছে। তারপরে কি দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত, এগুলা অনেক সময় পরীক্ষাতে আসে। আবার এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই যে এগুলা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 2 বছরের জন্য নির্বাচিত হয়। হ্যাঁ, 2 বছরের জন্য নির্বাচিত হয়। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি 1 মাস সময়ের জন্য সভাপতিত্ব করেন। ঠিক আছে, এগুলা প্রতি মাসে মাসে আবর্তিত হয়, অর্থাৎ 12 মাসে 12 জন সভাপতি থাকে এই নিরাপত্তা পরিষদের জন্য, সিকিউরিটি কাউন্সিলের জন্য। ওকে, তো এইখান থেকে দেখো এগুলাকে আরো কি বলা হয়, জাতিসংঘের হচ্ছে এইটাকে হলো ইকোসক বলা হয়। হ্যাঁ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তো পরীক্ষাতে নর্মালি এগুলোর পূর্ণরূপ আসে, যে ইকোসকের পূর্ণরূপ কি, ইক্যাপের পূর্ণরূপ কি। ওকে, স্ক্যাপের পূর্ণরূপ কি, স্ক্যাপের সদর দপ্তর কোথায়। হ্যাঁ, এগুলো ইকোনমিক্স রিলেটেড বিষয়, তারা দেখাশোনা করে, এগুলো পরীক্ষাতে অনেক সময় আসে। ওকে, তারপরে দেখো জাতিসংঘের প্রশাসনিক বিভিন্ন কার্যালয় আছে, সেগুলার যারা সেক্রেটারি থাকে বা যারা সচিব থাকে তারা কত বছরের জন্য নির্বাচিত হয়। অর্থাৎ জাতিসংঘের যে মহাসচিব আছে সে আসলে কত বছরের জন্য, 5 বছরের জন্য নির্বাচিত হয়। কাদের দ্বারা নির্বাচিত হয়, ওই যে যে সিকিউরিটি কাউন্সিল আছে তাদের ভোটে এই 5 বছরের জন্য একজন নির্বাচিত হয়। এই জন্য দেখবা যে ওই সিকিউরিটি কাউন্সিলের যে 5টা দেশ আছে তাদের এগেনস্টে কিন্তু যে 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছে সে অত বেশি কথা বলতে পারে না জোর গলায়। হ্যাঁ, এটা হলো এখানকার বিষয়। ওকে, এখন দেখো এইখান থেকে কিছু তথ্য দেওয়া আছে, যেমন হচ্ছে প্রথম মহাসচিব কে ছিল, তারপরে বিভিন্ন মহাসচিব কে কোন সময়ের মধ্যে, এইখানে কততম মহাসচিব ছিল সেগুলা। তো এইখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো বর্তমান মহাসচিবের নাম কি, বর্তমান মহাসচিবের নাম কি, অর্থাৎ অ্যান্তোনিও গুতেরেস, তার হচ্ছে কততম, সে কোন দেশের, এগুলো আসে। আগের গুলা সম্পর্কে আসে না। আগের গুলা সম্পর্কে কেমন আসে, এই যে এরকম যে ডাগ হ্যামারশোল্ড তিনি আসলে কিভাবে নিজের নাম লিখতেন। হ্যাঁ, তিনি কিভাবে নিজের নামটা লিখতেন, অন্য স্টাইলে লিখতেন, তার নিজের সঠিক বানানটা তিনি লিখতেন না, সেগুলো আছে। তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তো এমন আছে যে জাতিসংঘের কোন কি বলে মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করছিলেন, এমন প্রশ্ন আসে। ওকে, তো এইগুলা এইভাবে কাজ করে। তারপরে কি দেখো জাতিসংঘের এই যে উথান কে ছিলেন, হ্যাঁ, মিয়ানমার থেকে, তিনি হচ্ছে এশিয়ার হচ্ছে একজন জেনারেল সেক্রেটারি ছিলেন। ওকে, এশিয়া থেকে একজন নির্বাচিত হচ্ছে জাতিসংঘের জেনারেল সেক্রেটারি ছিলেন। এগুলা অনেক সময় আসে। ওকে, এগুলা তোমরা একটু করে দেখবা। ওকে, এগুলা তোমরা একটু করে দেখবা। যে কফি আনান কোন দেশের ছিল, ঘানার। তো এগুলো নর্মালি যারা রানিং থাকে তাদেরকে নিয়েই প্রশ্ন আসে। আর এখান থেকে কিছু বইয়ের নাম আছে, যে ইন্টারভেনশনে লাইফ অফ ওয়ার অ্যান্ড পিস, এইটা কি কফি আনানের লেখা, এগুলো সবগুলো আছে। এই যে অ্যান্তোনিও গুতেরেস বর্তমানে হচ্ছে মহাসচিব, তিনি কততম, নবম। হ্যাঁ, তারপরে ইনি হচ্ছে পর্তুগালের নাগরিক ছিলেন, এইগুলো আসে অনেক সময়। ওকে, জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল ছিল হচ্ছে প্যাট্রিসিয়া ডুরাই, যিনি হচ্ছে জামাইকান। ওকে, ওয়েস্ট ইন্ডিজ। তারপরে কি দেখো এখানে জাতিসংঘের ওসি পরিষদের কার্যক্রম অকার্যকর করা হয়েছে, মানে ওসি পরিষদ যেটা ওইটার আর এখন কার্যক্রম নাই। মানে এরকম তোমাদের আসতে পারে যে জাতিসংঘের যে পরিষদগুলো আছে বা অঙ্গ সংস্থানগুলো আছে তার মধ্যে কোনটাকে এখন অপ্রচলিত ঘোষণা করা হয়েছে বা কোনটার কার্যক্রম অফ করে দেওয়া হয়েছে, অকার্যকর আছে, সেটা হলো ওসি পরিষদ। ওকে, এই টাইপের প্রশ্নগুলা আসে। ওকে, ঠিক আছে।
তারপরে কি দেখো এইখানে আরো কিছু অঙ্গসংস্থান আছে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘের অঙ্গসংস্থান। হ্যাঁ, তারপরে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে যেখানে হচ্ছে আন্তর্জাতিক মামলাগুলোর বিচার করা হয়। সেগুলো কত সালে? 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। এগুলো সবগুলা চলে আসে। ওকে, তারপরে কি দেখো এই যে শাস্ত্রী প্রসাদ নামে পরিচিত, হ্যাঁ, বা শাস্ত্রীর প্রাসাদ নামে পরিচিত কি আন্তর্জাতিক আদালত ভবন। ওকে, এই যে এটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত এটা। ওকে, এবং এর সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। আন্তর্জাতিক আদালতে কতজন বিচারপতি থাকেন? সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা আসে পরীক্ষাতে, এটা বারবার আসে। হ্যাঁ, যে আন্তর্জাতিক আদালতের টোটাল বিচারকের সংখ্যা কত, জাজের সংখ্যা কত? 15 জন। ওকে, কারণ এটা ল সাথে রিলেটেড তো, আর ভার্সিটিগুলোতে তো ল সাবজেক্ট থাকে, যার কারণে এই প্রশ্নটা অনেক সময় করা হয়। এবং এই বিচারক গুলাকে কত বছরের জন্য নিয়োগ করা হয়? 15 জনকে প্রত্যেককেই 9 বছরের জন্য করে নিয়োগ দেওয়া হয়। ওকে, এটা হ্যাঁ, এই দেখো আন্তর্জাতিক আদালতে যুক্তরাজ্য এবং আলবেনিয়া দুইটি দেশ প্রথম মামলা করেছিল। ওকে, এগুলা প্রশ্ন অনেক সময় আসে। এখন দেখো এই যে জাতিসংঘের বিশেষায়িত বিভিন্ন সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে, যেমন হচ্ছে ফাও, হ্যাঁ, এমন টাইপের সংস্থা আছে যারা কৃষি, এসব খাদ্য এসব নিয়ে কাজ করে। তো আমরা এই যে জাতিসংঘের সংস্থা ফাও নিয়ে জানবো। ওকে, ফাও এর পূর্ণরূপ কি? এটা অনেক সময় পরীক্ষাতে আসে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ওকে, এদের মানে কাজ কি? এদের কাজ হলো খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করা। এবং এর কি বলে সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, ইতালির রোমে এদের সদর দপ্তর অবস্থিত। হ্যাঁ, তারপরে দেখো এই যে ইউনিডো, ইউনিডো এর পূর্ণরূপ কি? এগুলো অনেক সময় আসে। এর কার্যালয় কোথায়? তারপরে এই আইসিএও এর মানে কি বলে পূর্ণরূপ কি? এর সদর দপ্তর কোথায়? এগুলা তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, এগুলা খুবই ভালো করে পড়বে, এবং আমি যেগুলা দিছি সেগুলার বাইরে তোমাদের আর কোনো পড়তে হবে না। তার মানে এগুলো এখান থেকে দেখবা। দেখো এখানে ইউনিটো, ইউনিটোর সদর দপ্তর কোথায়? স্পেনের মাদ্রিদে। হ্যাঁ, তারপরে কি দেখো পর্যটনের মানে এই যে ইউনিটো হইলো, এটা মেইনলি হচ্ছে ট্যুরিজম বা পর্যটন নিয়ে কাজ করে। হ্যাঁ, পর্যটন নিয়ে কাজ করে। এটা সদর দপ্তর কোথায়? মাদ্রিদে। ওকে, স্পেনের মাদ্রিদে। তারপরে কি দেখো আইএফডিএ, এগুলো প্রত্যেকেই পড়বা। তারপরে ইউপিইউ, হ্যাঁ, এগুলা সবগুলা পড়বা। আন্তর্জাতিক ডাক সংস্থার পূর্ণরূপ কি? ওকে, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এই সবগুলা হচ্ছে পরীক্ষাতে আসা। তার মানে তুমি যদি এখান থেকে এগুলা জাস্ট পড়ো, হ্যাঁ, তাইলে এর বাইরে তোমার আর কোনো কিছু পড়তে হবে না, এবং এইগুলা থেকেই তুমি সরাসরি কমন পেয়ে যাবা। তার মানে এইখান থেকে একটা জিনিস তোমার উপকার হবে, যে আমি যেগুলা তোমার দিয়ে দিছি স্লাইডের মধ্যে, এর বাইরে তোমার একটাও পড়া লাগবে না। জাস্ট এগুলাই পড়বা, সদর দপ্তর নিয়ে এইগুলাই পড়বা, সংস্থা নিয়ে, তাইলেই তোমার সবকিছু কভার হয়ে যাবে। তাইলে দেখো প্রত্যেকটা সংস্থায় এগুলো এখান থেকে দেখবা। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএলও এর কাজ কি? তারা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় তাদের সদর দপ্তর। হ্যাঁ, এইগুলা আইএলও কত সালে গঠিত হয়েছে? এই সবগুলা জিনিসই তোমাদের আসবে। তারপর দেখো এই যে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাজ কি? তারা হচ্ছে তাদের স্বাস্থ্য নিয়ে কাজ করে বিশ্বে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই তোমার নিখুঁতভাবে জানতে হবে, এবং বিশেষ করে এগুলার কোথায় কার সদর দপ্তর এবং কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আর এইটার পূর্ণরূপ কি, এই 3টা জিনিস তোমরা বিভিন্ন সংস্থাগুলো সম্পর্কে জানবা। ওকে, প্রত্যেকটা সংস্থা সম্পর্কে জানবা, প্রত্যেকটা সংস্থা সম্পর্কে এই 3টা ইনফরমেশন জানবা। ওকে, ওকে, তারপরে কি দেখো এইখানে ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কো সম্পর্কে আমরা জানবো। ইউনেস্কো তো তোমরা জানো যে বিভিন্ন সাংস্কৃতিক রাজধানী বলো আর বিভিন্ন জিনিসের তারা ঘোষণা দিয়ে দেয়। হ্যাঁ, যেমন হচ্ছে মহস্তানগড়কে কি করা হয়েছে? মহস্তানগড়কে কিন্তু জাতিসংঘের সাংস্কৃতিক রাজধানী হিসাবে কত সালে? 2017 সালে মনে হয়, তাই না? 2017 সালে ইউনেস্কো ঘোষণা করে দিছে। তো ইউনেস্কো আসলে এই কাজগুলাই করে, তো পরীক্ষাতে এগুলো আসে। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তার মানে সে এডুকেশন, বিজ্ঞান, সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এটা কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় হচ্ছে 1946 সালে। ওকে, এইগুলা নিয়ে সে কাজ করে। এগুলো সবকিছু এখান থেকে দেওয়া আছে। এটার সদর দপ্তর কোথায়? প্যারিসের, ফ্রান্সের প্যারিসে এটা হচ্ছে সদর দপ্তর মানে অবস্থিত। ওকে, সো এইগুলো সবগুলা তোমরা একটু করে এনথে পড়ে নিবা। তারপরে কি দেখো কি ইনফরমেশন, ওই এতগুলো তোমাকে জানতে হবে, ওর বাইরে আর জানতে হবে না, এক্সট্রা কোনো কিছু জানতে হবে না। এখন দেখো ইউনিসেফের মেইন কাজ কি? তারা শিশুদের বিভিন্ন তহবিল নিয়ে এগুলা নিয়ে কাজ করে, এবং এর কার্যালয় কোথায়? এর কার্যালয় হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ওকে, এগুলা দেখো শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে ইউনিসেফের মেইন কাজ। ওকে, শিশুদের নিয়ে, বাচ্চা কাচ্চাদের নিয়ে তারা কাজ করে। ওকে, এখন দেখো এই যে ইউএনএফপি এর মানে পূর্ণরূপ কি? তো যেগুলা দেখবে একটু মানে তোমার কাছে পরিচিত না, হ্যাঁ, যেগুলো একটু নতুন আসতেছে সেগুলাই এক্সামে আসবে, এগুলাই এক্সামে আসবে।
ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। ওকে, তারপরে ইউএনএফপিএ এর সদর দপ্তর কোথায়, ইউএনএফপিএ মেইন কাজ কি, পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে। ওকে, এগুলা তোমরা একটু করে দেখবা। তারপরে ইউএনডিপি এর পূর্ণরূপ কি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলো কিন্তু আসে, অনেক সময় আসে। এটা প্রতিষ্ঠা হয় কত সালে, 1965 সালে। এর সদর দপ্তর কোথায়, এর সদর দপ্তর নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই তোমরা খুবই নিখুঁতভাবে পড়বা। তারপরে এইচডিআই এর মেইন কাজ কি, এইচডিআই তোমরা তো জানো, ওই যে প্রতি বছরই দেখবা মানব উন্নয়ন সূচক বের হয়, তো এই মানব উন্নয়ন সূচকটাই বের করে হচ্ছে এই এইচডিআই। এইচডিআই এর কাজ হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স মানে কি, সূচক, তালিকা করা। হ্যাঁ, যে মানব উন্নয়নে এই দেশে এততম, এগুলো তো আছে, তাই না? সেই কাজগুলাই করে হচ্ছে এরা, এই রিসার্চ বেসড আর কি, এই রিসার্চ গুলা এখান থেকে পাবলিশ করা হয়। ওকে, এগুলা একটু করে দেখবা। ওকে, তারপরে কি দেখো, জাতিসংঘের আরো কিছু কিছু সংস্থা আছে, যেমন হচ্ছে যে ইউনিক্যাড, এই ইউনিক্যাডের সদর দপ্তর কোথায়, জেনেভায়। ওকে, এগুলা আসে। হ্যাঁ, ইউনিক্যাডের মানে কি, যারা রিফিউজির নিয়ে মেইনলি ইউনিক্যাড কাজে কোন জায়গাতে দেখো, এই যে ইউনিক্যাড, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট, যারা বাণিজ্য নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে ইউনিএইচআর খুবই পরিচিত, কেন, রোহিঙ্গা ইস্যুতে ইউনিএইচআর সব থেকে বেশি কাজ করছে, তার মানে তারা রিফিউজি নিয়ে কাজ করে, এটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, এটা সিলেট না, হ্যাঁ, সুইজারল্যান্ডের জেনেভায় এটা অবস্থিত। ঠিক আছে, এটার হাই কমিশন। তারপরে মানবাধিকার এরা কোন ধরনের, মানে এগুলো দেওয়া আছে যে মানবাধিকার মানুষের একটা সামাজিক এবং এটা প্রাকৃতিক অধিকার, এই জন্য এই অধিকার কখনো ধ্বংস করা যাবে না। এটা 1948 সালে এটা ঘোষণা করা হয়, এবং তোমাদের স্পেসিফিক তারিখও আসছে যে 10 ডিসেম্বর 1948 সালে এটা ঘোষণা করা হয়। ওকে, সো এই বিষয়গুলো এখান থেকে তোমরা একটু করে দেখবা। এই যে মানবাধিকার পৃথিবীতে প্রথম মানবাধিকার সম্মেলন ইরানের তেহরানে অনুষ্ঠিত হয়। ওকে, এই জিনিসগুলা তোমাদেরকে একটু করে জানতে হবে। ওকে, এইখান থেকে এই কি ইনফরমেশন গুলা সবগুলাই ভালো করে পড়বা। জাতিসংঘের সংশ্লিষ্ট যত সংস্থা আছে, হ্যাঁ, যতগুলো আছে, এই যে এবার পরীক্ষাতে আসার মতো হইলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি হ্যাঁ এজেন্সি, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আণবিক শক্তি সংস্থা। তোমরা দেখবা যে ওই যে কিছুদিন আগে কিন্তু আমি তোমাদের রিসেন্টলিকে যখন পড়াইলাম যে ইরান এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে, মানে আইএইএ থেকে তারা বের হয়ে গেছে। তার মানে এই আইএইএ থেকে তুমি যখন বের হয়ে যাবা, তখন তুমি পারমাণবিক অস্ত্র বানাইতে পারবা, তোমাকে অবজার্ভে রাখতে পারবে না। এই কাজটা কিন্তু ইরান কিছুদিন আগেই করে গেছে, এই জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবং এটার সদর দপ্তর কোথায় দেখো, ভিয়েনা, অস্ট্রিয়া। এগুলা সবগুলা ভালো করে পড়বা। ওকে, এটা একটা কমে যাবে। ওকে, 177টি দেশ হবে। এইগুলো কিন্তু আসে, এগুলো রিসেন্ট থেকেই কানেক্ট করে আসে। তার মানে দেখো, এই যে ইরানের সাথে যে ইসরায়েলের হামলা হইলো, তারপরে তো তারা বের হয়ে যাওয়ার কথা বা বের হয়ে গেল, তো এই জন্য কিন্তু এটা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি আছে। এগুলো বোঝা যায় যে রিসেন্ট বিষয়ের সাথে যেগুলো সংস্থা কানেক্টেড, সেইগুলা রিলেটেড প্রশ্ন অনেক বেশি পরীক্ষাতে আসে। ঠিক আছে, সেই রিলেটেড প্রশ্নগুলাই অনেক বেশি পরীক্ষাতে আসে, তো এগুলা তোমরা একটু করে দেখবা। তারপরে এখানে দেখো, এই যে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কিন্তু আগে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে ছিল না, এটার নাম ছিল হচ্ছে গ্যাট। ওকে, 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এটা কনভার্ট করে, এবং এইটার সালটাই তোমাদের সব থেকে বেশি পরীক্ষাতে আসে। ঠিক আছে, এগুলা পড়বা। এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর। ওকে, এগুলা একটু করে পড়বা। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন জাতিসংঘের বিভিন্ন উদ্যোগ এবং কার্যক্রম, মানে তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নিচ্ছে, উদ্যোগ বলতে কি, তারা বিভিন্ন ধরনের চুক্তি করছে, যেমন হচ্ছে সিডো চুক্তি, এটা নারীদের অধিকার নিয়ে কাজ করে। এই যে সিডো চুক্তি, হ্যাঁ, সিডো চুক্তি একটা আন্তর্জাতিক চুক্তি। এর নাম কি দেখো, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ হচ্ছে ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, মানে এটা নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সিডো কাজ করে। এবং এই সিডো কত সাল থেকে এই কাজটা করে আসতেছে, 1979 সাল থেকে এই কাজটা করে আসতেছে। হ্যাঁ, মানে যখন থেকে এই সনদটা গ্রহণ করা হয় 1979 সাল, তখন থেকে এই কাজটা তারা করে আসতেছে। ওকে, তো এখান থেকে এই তথ্যগুলো তোমরা এখান থেকে পড়বো। তারপরে ওই যে তোমরা শুনছো না যে MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট হচ্ছে গোলস, মানে আমাদের একটা মানে মিলিয়ন গোল আছে, সেইটা নিয়ে এইখানে বিভিন্ন কথাবার্তা আছে। হ্যাঁ, MDG এটাও কিন্তু একটা জাতিসংঘেরই একটা মানে বিশেষায়িত একটা প্রোগ্রাম। ওকে, সেগুলো দেয়া আছে এখানে। দেখো, এই যে এর লক্ষ্যমাত্রা কি, এই যে সহস্র উন্নয়ন, এটাকে বাংলায় বলা হয়। এর লক্ষ্যমাত্রা কয়টি তোমরা ওই যে পড়ো না, MDG, তারপরে হচ্ছে SDG। হ্যাঁ, SDG লক্ষ্যমাত্রা 17টি, এই যে MDG এর লক্ষ্যমাত্রা কয়টি, 8টি। এইগুলো তো পরীক্ষাতে অনেক আগেই পড়ছে, এগুলো তো আমাদের একাডেমিক বইয়েও ছিল, সেইগুলাই এইখানে আছে। হ্যাঁ, যে তারা কত সাল থেকে এই যে MDG, যে
মানে সহস্র উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা কাজ করা হচ্ছে 2015 সাল থেকে, এগুলো তো আমরা অনেক আগেই পড়ে আসছি, তাই না? সেম ভাবে ওই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, হ্যাঁ, এদের লক্ষ্য এরা কত সাল থেকে কাজ করতেছে, 2015 সাল থেকে কাজ করতেছে। এবং এখন পরীক্ষাতে আসে এসডিজি নিয়ে সবচাইতে বেশি, কারণ এসডিজি এর লক্ষ্য আছে তারা 2015 সাল থেকে শুরু করে 30 সালের মধ্যে তারা 17টা তাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো তারা বাস্তবায়ন করবে। যেহেতু এখনো 30 সাল আসে নাই, যার কারণে মানে 15 সালে গঠিত হয়, 16 থেকে 30 সালে এই 15 বছরে তাদের একটা উদ্দেশ্য আছে। এই জন্য 30 সাল যেহেতু আসে না, এই জন্য এটা থেকে প্রশ্ন আসে। তার মানে তোমাদের পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে এটা, এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি, হ্যাঁ, এবং এসডিজি এর পিরিয়ডটা কত, 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। ওকে, এইখানে দেখো এই যে 15 বছর, হ্যাঁ, টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা 15 বছরের জন্য নির্ধারণ করা হয়েছে। ওকে, এটা দেখো কত দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, 31 ডিসেম্বর 2030 এর মধ্যে। ওকে, এই 17টা লক্ষ্যে, এবং এইখান থেকে দেখো 17টা হচ্ছে লক্ষ্যের 169টি লক্ষ্যমাত্রা আছে, হ্যাঁ, 17টা লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা হচ্ছে 100, এটা গৃহীত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন দেখো টেকসই উন্নয়নের মূল বিষয় হলো পরিবেশ। ওকে, লিভ নো ওয়ান বিহাইন্ড, এটা হচ্ছে এসডিজি এর একটা মানে ট্যাগ লাইন ছিল। ওকে, এগুলো আছে, দেখো এগুলা কি কি কাজ করে দারিদ্র্য বিমোচনে, মানে এগুলার কতগুলা লক্ষ্য আছে না, সেগুলোর মেইন লক্ষ্য দেখো। 1 নম্বরে দারিদ্র্য বিমোচন, 2 নম্বরে হচ্ছে ক্ষুধা নিরসন, মানে একদম নিরসন করা, 3 নম্বরে হইলো মানসম্মত শিক্ষা, তারপরে 5 নম্বরে নারীর ক্ষমতায়ন সম্পর্কে, এগুলা বিভিন্ন সম্পর্কে এগুলা বলা হয়েছে। ওকে, এগুলা তোমরা একটু পড়বা, ইউনিক্যাড এই প্রত্যেকটা সম্পর্কে একটু করে তোমরা দেখবা। ওকে, তাহলে আমরা কিছু প্রশ্নে আসি যে আসলে আমরা যেগুলো শিখলাম, ওকে, সেই প্রশ্নগুলা দেখি তোমরা এগুলা অ্যান্সার পারো কিনা। বলো তো দেখি, এখানে এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আসা প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিল কেন? স্ট্যাচু অফ লিবার্টি এই বক্তৃতা দেওয়ার জন্য, 14 দফা ঘোষণার জন্য, হস্তক্ষেপের জন্য, নাকি কোনোটাই নয়? বলো তো দেখি এটা কি হবে। ধরো এটা 1 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে? এটা দিয়ে আমরা কিন্তু পড়া শুরু করছিলাম, উড্রো উইলসনকে দিয়ে আমরা পড়া শুরু করছিলাম। দেখি এটা কে পারো, এটা কি হবে? প্রতিভা অ্যান্সার করছে। তারপরে দেখি আর কে কে অ্যান্সার করতে পারো। ওকে, মনিরা অ্যান্সার করছো, মালিহা, হাসিব অ্যান্সার করছো, তারপরে আর কাকে কাকে দেখা যাচ্ছে, সবাই অ্যান্সার একটাই করতেছো। হ্যাঁ, শাহরিয়ার সাদ অ্যান্সার করছো। তারপর দেখি আর কে কে পারো। হ্যাঁ, সায়েদ হাসান। হ্যাঁ, তার মানে সবাই ঠিকই অ্যান্সার করতেছো। 14 দফা ঘোষণা, খ, হ্যাঁ, 1 খ, তাই না? তাইলে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 14 দফা ঘোষণা করছিল, আমরা জানি, প্রথম বিশ্বযুদ্ধের পর। তার মানে এটার অ্যান্সার দেখো 14 দফা। ঠিক আছে, এটার অ্যান্সার হইলো 14 দফা। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল বলো? এই প্রশ্নের অ্যান্সার তোমরা নাও পারতে পারো, 38, 40, 42 নাকি 44। আমরা কিন্তু পড়ছি, বলো কি হবে, কোনটা হবে দেখি। এইটা কে কে পারো? এইচএসসি এর ইতিহাসে পড়ছি এগুলা, হ্যাঁ, ইতিহাসে এগুলা আছে, এগুলাই ইন্টারন্যাশনাল জিকেতে তোমাদের ইতিহাস 2য় পত্রের মধ্যে এগুলা আছে। ওকে, বলো তো দেখি এটা কি হবে। জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য সংখ্যা কত ছিল জাতিপুঞ্জের? বলো, এই প্রশ্নের অ্যান্সার সো টাফ। দেখি এটা কে অ্যান্সার করতে পারো। ইংলিশ ক্লাস হবে, হ্যাঁ, আমরা জানায় দিব। এটার অ্যান্সার কেউই পারবা না? জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য রাষ্ট্র কতগুলা ছিল কেউই পারবা না, তাইলে হইল কি? ওকে, একজন করছো বি, হ্যাঁ, ভুল অ্যান্সার হইল সি, 42 জন। ঠিক আছে, 42টি দেশ ছিল সদস্যদের। এই প্রশ্নের অ্যান্সার বলে ইউএনও বলতে কি বোঝায়? ইউএনও, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ইউএনও, ইউনিভার্সিটি নিউ কি বলা আছে, ওরলেন্স। আচ্ছা, তারপরে ইউনিয়ন অফ নিউ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, নাকি ইউনিভার্সাল নেটওয়ার্ক অর্গানাইজেশন? বলো এটা কি হবে? ধরো এটা 3 নম্বর দিয়ে দিলাম আমি। 3 নম্বর প্রশ্নে কি হবে? ইউএনও বলতে কোনটা হবে? ক, খ, গ নাকি ঘ? একজন বলছো প্রতিভা বলছো, আচ্ছা এটা আগেরটা বলছো, এটা বলো।
এটার অ্যান্সার কি হবে? ইউএনও বলতে কোনটা বোঝায়? ইউএনও ইউএনও বলতে কি বোঝায় দেখি, কে পারো এটা? হ্যাঁ, ঠিকঠাক অ্যান্সার করতেছে সবাই। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। অনেক সময় তোমরা এটা খেয়াল করবা, এই নেশনসের জায়গায় শুধুমাত্র নেশন দেয়া থাকে। হ্যাঁ, তো এইটা মাথায় রাখো, নেশনস হবে কিন্তু অনেকগুলা নেশন মিলায়, এই জন্য এটার অ্যান্সার সি। হ্যাঁ, এটার অ্যান্সার হইল সি। তারপরে কোশ্চেন দেখো, এই প্রশ্নের অ্যান্সার দেখি কে পারো। জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়? সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়? 4 নম্বর প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন। ওয়াশিংটন, প্যারিস, নিউ ইয়র্ক নাকি টোকিও? বলো কোথায়? এই প্রশ্নের অ্যান্সার কোথায় দিকে বলো। একজন বলছো সি, একজন ধরলাম সি, তারপর স্যার সি, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, একজনই শুধু। তার মানে অ্যান্সার ঠিক। ঠিক অ্যান্সার কি কমজন দাও? ওকে, এখন দেখো ফাও কিভাবে গঠিত হয়, মানে ফাও গঠিত হয় কোথায়? হ্যাঁ, এটা বলো, ফাও গঠিত হয় কোথায়? কোথায়? লুক্সেমবার্গ, নিউ ইয়র্ক, সিডনি নাকি হচ্ছে কুইবেক, কানাডা? কোথায়? এটা 5 নং। কোথায়? পাশের সি, সব সি, এইটা ডি। হ্যাঁ, কানাডায়। ওকে, এখন দেখো একটা আইসি কি বলে এও, এগুলা মানে পূর্ণরূপ কি? হ্যাঁ, এমন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। এটার পূর্ণরূপ হইল ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ ওয়ার্ল্ড। ওকে, এগুলো। তারপরে কি দেখো ইউনিসেফের পূর্ণরূপ কি? এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। দেখো ইউনাইটেড নেশনস ফর চিলড্রেন ফার্স্ট। তারপরে কোন সংস্থা প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন পুরস্কার করে? বিসিএস আসে প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার আমি দিব না। ওয়ার্ল্ড ব্যাংক নাকি হচ্ছে ডাব্লিউটিও নাকি ইউনিক্যাড নাকি হলো ইউএনডি? ধরো এইটার নাম আমরা 8 নম্বর প্রশ্ন দিলাম। 8 নম্বর প্রশ্ন, এইটার অ্যান্সার দেওয়া বলো দেখি কে পারো। কোন সংস্থা প্রতি বছর বিশ্ব বিনিয়োগ কারা কাজ করে? ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও নাকি হচ্ছে ইউএনডিপি নাকি হলো ইউনিটেড? বলো, ইউএনসিটেড কি হবে? ডি। একজন বলছো ডি, ডাব্লিউটিও। তারপর দেখি এটার অ্যান্সার কে পারো। একজন বলছো সি, ওয়ার্ল্ড ব্যাংক। তারপর দেখি আর কে কি পারো। তোমরা পেজে এসে কমেন্ট করো। হ্যাঁ, গ্রুপে কমেন্ট করার দরকার নেই, পেজের নিচে এসে কমেন্ট করো, তাইলে তোমরা এটা বুঝতে পারবা। মনিরা বলছো এ, এ। একজন বলছে এটা, একজন বলছে এটা, একজন বলছে এটা। তার মানে অ্যান্সার দেখো কোনোটাই না। অ্যান্সার হইল এইটা, হ। ঠিক আছে, তারপরে কি দেখো জিএএসটি এর পূর্ণরূপ কি? এগুলা ব্যাংকে আসা প্রশ্ন, তোমাদের আটকায় না দিই। হ্যাঁ, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্রেড ইন সার্ভিস। তারপরে কি দেখো, এইটা তোমাদের পারা উচিত 100%। ধরো এটা 100 নম্বর প্রশ্নই আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, 100% পারা উচিত। নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান, এইটা কোথায় বলা আছে? কোন চুক্তিতে বলা আছে? দেখো ইউএনএফপিএ, সিডো নাকি সিরিডাপ নাকি হচ্ছে আইসিইআরডি? বলো এটা কি হবে? এইটা 100% পারা উচিত। বলো এটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? নারীর বিরুদ্ধে বৈষম্য, ইউএনডিপি না, এটা তার মানে আগের অ্যান্সার করছো তুমি। ওকে, দেখি এটা কি বলবা। দেখি এটার অ্যান্সার কে পারো। নারীর বিরুদ্ধে বৈষম্য, এটা কোনটা হবে? নারীর বিরুদ্ধে বৈষম্য, এইটা তো ওদের পারা উচিত। দেখি কে আগে অ্যান্সার করো। হ্যাঁ, এ কেমনে হয়? নারীর বিরুদ্ধে বৈষম্য এ হবে না। তারপর ডি, ডিও হবে না। তারপর এ, তারপর দেখি আমি সঠিক অ্যান্সার পাই কিনা। বি, এই তো বি, বি অ্যান্সার করছে একজন। দেখছো, একজন বি অ্যান্সার করছে। হ্যাঁ, এর নাম কি? রাহি,
রাহি রাহি ঠিক অ্যান্সার করছে। হ্যাঁ, সিডো। আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম যে সিডো আসলে কি নিয়ে কাজ করে, নারীদের বিরুদ্ধে বিভিন্ন বৈষম্য, নারীদের অধিকার নিয়ে তারা কাজ করে। সিডো সিডো চুক্তিগুলো এইভাবেই হয়েছে। ওকে, এই প্রশ্ন। ওকে, তো যাই হোক, আমাদের জাতিসংঘ রিলেটেড বিভিন্ন সংস্থা চলে গেল। এখন আমরা বিভিন্ন আঞ্চলিক সংস্থা এবং তোমরা যেগুলার নাম জানো সেগুলা সম্পর্কে আমরা এখন পড়ার ট্রাই করব। ঠিক আছে, তোমরা যেগুলার নাম জানো সেগুলো সম্পর্কে পড়ার ট্রাই করব। দেখো কি বলা আছে, কমনওয়েলথ। কমনওয়েলথ আসলে কিভাবে গঠিত হয়েছিল তোমরা সবাই জানো, কমনওয়েলথের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে, এবং এটা ইংরেজ শাসকদের থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলা নিয়ে গঠিত হয়েছিল। হ্যাঁ, তার মানে কি, দেখো ইংরেজ শাসকরা বিভিন্ন দেশে তাদের কলোনিজম প্রতিষ্ঠা করছিল। হ্যাঁ, কলোনিজম বা হচ্ছে সাম্রাজ্যবাদ যেটাই বলো না কেন, হ্যাঁ, বা ইম্পেরিয়ালিজম যাই বলো না কেন, সেইগুলা যে দেশের মধ্যেই ছিল বা যে যে দেশগুলাকে নিয়ে এই কাজগুলো তারা করছিল, তারা শাসন বিস্তার করছিল, সেইগুলা নিয়ে স্বাধীনতা প্রাপ্তির মানে এই ইংরেজদের থেকে বা ব্রিটেনদের থেকে যখন তারা স্বাধীন হয় তখন তারা কমনওয়েলথ গঠন করে। হ্যাঁ, কমনওয়েলথের প্রধান রাজা ছিল ইংল্যান্ডের রাজা। মানে তারা দেখো ছেড়ে দিছে কিন্তু তারপরেও রেখে দিছে। হ্যাঁ, স্বাধীন করে দিছে, তারপরেও তারা কোনো না কোনো ভাবে তোমাকে কানেক্ট করে রাখছে। এটার প্রধান রাজা কে ছিল, এটার কোথায় অবস্থিত সদর দপ্তর, লন্ডনে। হ্যাঁ, সেক্রেটারিয়েট অট্টালিকা কোথায় অবস্থিত, কমনওয়েলথের সিদ্ধান্তগুলা কিভাবে নেওয়া হয়, সর্বসম্মতি ক্রমে নেওয়া হয়, এবং এর বর্তমান সদস্য 56। ওকে, কমনওয়েলথের এশিয়ার দেশ কয়টা, 8টা দেশ আছে, এগুলা দেয়া আছে। হ্যাঁ, কমনওয়েলথের সবচেয়ে বড় দেশ কোনটা, কেনিয়া, মানে দেশটি আকারে বড়। কমনওয়েলথের জনসংখ্যায় সব থেকে ভারত। হ্যাঁ, কমনওয়েলথের সব থেকে ক্ষুদ্রতম কি, নৌরু। এগুলো প্রত্যেকেই তোমরা একটু করে দেখবা। এরপরে দেখো ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন কত সালে সৃষ্টি করা হয়, এটা অনেক বেশি পরীক্ষাতে আসে, তারিখ সহ চলে আসে। হ্যাঁ, 25 মার্চ 1957 সালে রোম চুক্তির মাধ্যমে এই ইসি প্রতিষ্ঠাতা করা হয়, এবং এটা পরবর্তীতে এই জায়গাতে কি বলে, পরবর্তীতে এটা ইউরোপীয় ইউনিয়নে কনভার্ট করে দেওয়া হয়। তারপরে কি দেখো এখানে কি বলা আছে, 1992 সালে সবচাইতে বেশি আসা প্রশ্ন। 1992 সালে অভিন্ন ইউরো মুদ্রা চালুর জন্য ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত করা হয়, এবং এই ম্যাস্ট্রিক্ট শহরটি নেদারল্যান্ডে অবস্থিত। মানে ম্যাস্ট্রিক্ট নামক একটা জায়গায় চুক্তি স্বাক্ষরিত করা হয়। সেটা হলো কি যে ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপের যে মুদ্রা আছে ইউরো, এটা চালু করে দেওয়া হবে। হ্যাঁ, এটা 1992 সালে ম্যাস্ট্রিক্টে, কোথায়, নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্টে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়। ওকে, তো সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো ইউরোপীয় ইউনিয়নের পূর্ণরূপ কি, ইইউ। হ্যাঁ, এটা মানে প্রথমে কি, ইসি, এই যে ইসি নামে হচ্ছে প্রথমে রোম চুক্তিতে বা রোমে এটা স্বাক্ষরিত হয়। এগুলা এখান থেকে বেসিক ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তারপরে কি দেখো এই ইউরোপীয় ইউনিয়ন জিনিসটা আসলে কি, এটা হলো কোনো কিছু না, একটা অর্থনৈতিক জোট বা অর্থনৈতিক একটা সংগঠন। হ্যাঁ, যেটা ইকোনমিক্স, বিভিন্ন ট্রেড বাণিজ্য বা ইকোনমিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে তারা একজন আরেকজনের সাথে ফ্যাসিলিটি প্রদান করে। ঠিক আছে, তারপরে দেখো এই যে ইসি এর পতাকায় কয়টা তারকা আছে, এই যে এই পতাকাগুলো কতগুলা তারকা আছে, 12টা তারকা আছে। হ্যাঁ, এগুলার দেশ সংখ্যা কতগুলা, 27টা। ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষ সদস্য দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। এই প্রশ্নগুলা এখান থেকে চলে আসে। ওকে, তারপরে কি দেখো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়, বেলজিয়ামের ব্রাসেলসে এর সদর দপ্তর অবস্থিত। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন, এগুলা তোমরা একটু করে এখান থেকে দেখবা। ওকে, তারপরে দেখো সেনজেন চুক্তি। সেনজেন চুক্তি হইলো কি, অবাধ চলাচল করার জন্য এটা একটা চুক্তি। মানে বিভিন্ন দেশের মধ্যে তো ট্রেড থাকে। হ্যাঁ, তো নর্মালি ট্রেডগুলো কিভাবে কাজ করে, যেমন ধরো ন্যাটোরা কিভাবে কাজ করে, যে এই ন্যাটোর সদস্য যে দেশগুলা তারা তাদেরকে একটু কম মূল্যে জিনিসপাতি দিবে। তো নর্মালি এক দেশ আরেক দেশের সাথে এইভাবে কিন্তু বিভিন্ন বাণিজ্য চুক্তি বা এই ধরনের সংস্থাগুলা থেকে সুবিধা নিয়ে থাকে। তো অনেক দেশের সুবিধা থাকে না। হ্যাঁ, এক দেশ এই সংস্থার সাথে যুক্ত, আরেক দেশ অন্য সংস্থার সাথে যুক্ত। তো তাদের মধ্যে বাণিজ্য দরকার, এইসব বাণিজ্য যখন আসে তখন তারা আলাদা আলাদা বিভিন্ন চুক্তি করে। তো তার মধ্যে একটা হলো এই যে সেনজন চুক্তি, যেটা বাণিজ্য, অবাধ বাণিজ্য, মানে বাণিজ্যের ক্ষেত্রে অবাধ চলাচল এটা নিশ্চিত করতে সুবিধা প্রদান করে। তারপরে কি দেখো ওআইসি, এটা কি ইসলামিক যে কান্ট্রিগুলো আছে তারা একজন আরেকজনের সাথে সহযোগিতা করার জন্য ওআইসি এর কি বলে, তারা ওআইসি এর সাথে কানেক্টেড হয়। তো ওআইসি এর সদর দপ্তর কোথায়, সৌদি আরব জেদ্দা। এগুলা প্রথম মহাসচিব কে ছিল টেঙ্কু আব্দুর রহমান। ওকে, সভাপতির মেয়াদকাল কত, এগুলা সবগুলা এখান থেকে তোমরা দেখবা। ওকে, এগুলা দেখবা। তারপরে এই যে সার্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এই বছর পরীক্ষাতে আসার মতো টপিক হলো সার্ক। কেন, কারণ সার্কের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ওকে, জিয়াউর রহমানকে নিয়ে তোমরা যদি দেখো লাস্ট 15 বছরে কোনো প্রশ্ন আসে নাই। কেন আসে নাই, কারণ আর একজন ছিল, এখন সে নাই, এখন জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন আসবে। সেই জন্য খুবই ভালো করে এই টপিকটাকে পড়বা। প্রত্যেকটা লাইন সার্কের তোমাদের মুখস্থ থাকা উচিত। কি বলা আছে, সার্কের পূর্ণরূপ কি, সার্ক গঠন করে কারা, বা সার্ক গঠনের প্রস্তাবক কি ছিল বাংলাদেশ, এবং এর রূপকার কে ছিল মেজর জিয়াউর রহমান।
কত সালে এই সার্ক গঠন করা হয়? 1985 সালে। 8ই ডিসেম্বর 1985 সালে সার্কের জন্ম হয়। সার্কের প্রথম বৈঠক কোথায় হয়? ঢাকায় অনুষ্ঠিত হয়। ওকে, তারপরে দেখো এই যে প্রথম বৈশিষ্ট্য কোথায়, মানে অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। এখন পর্যন্ত ঢাকায় 3বার সার্কের শীর্ষ সম্মেলন হয়েছে। সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হুসাইন মোহাম্মদ এরশাদ। ওকে, তারপরে কি ছিল? বর্তমান সার্কের সভাপতি কোন দেশ? মানে সার্কের মেইন দায়িত্ব পালন করতেছে নেপাল থেকে। ওকে, সার্কের সকল স্তরের কি বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবার থেকে শুনে বা সবার সম্মতিক্রমে, ঠিক আছে এগুলা। তারপরে কি দেখো সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। হ্যাঁ, সার্কের প্রথম মহাসচিব বা সেক্রেটারি ছিলেন আবুল আহসান। সবগুলাই পরীক্ষাতে আসার মতো। তারপরে কি দেখো সার্কের প্রথম নারী মহাসচিব বা সেক্রেটারি কে ছিলেন? ফাতেমা দিয়ান বা হচ্ছে সাইদ, ফাতেমা দিয়ান সাইদ। ওকে, সার্কের বর্তমান সদস্য দেশ হইল 8টি। 8ম সদস্য হইল কে? আফগানিস্তান। ওকে, এর মধ্যে সবচেয়ে আয়তনে বড় কি? অবশ্যই ভারত, আয়তন এবং জনসংখ্যায়। ওকে, কারণ এশিয়ার বা দক্ষিণ পূর্ব এশিয়ার বা দক্ষিণ এশিয়ার দেশগুলা নিয়ে এই সার্কের গঠন হয়েছে। ওকে, তো সার্ক থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন চলে আসে। তারপরে আসে সার্কের মাথা পিছু আয় কার কেমন, তারপরে সার্ক সাক্ষরতার হার কোথায় বেশি? মালদ্বীপের। ওকে, তারপরে কি দেখো শতকরা হিসাবে ভুটানে সবচেয়ে বেশি কি বলে বনভূমি আছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে। এখন দেখো এই যে সার্কের পর্যবেক্ষক দেশ টোটাল 8টি এবং একটা পোর্টাল সংস্থা। হ্যাঁ, এগুলা বিভিন্ন মানে পর্যবেক্ষক অবস্থায় আছে। ওকে, এগুলা। তারপরে দেখো এই যে সার্ক কমিশন কখন গঠন করা হয়? সার্কের কি বলে দারিদ্র দূরীকরণ বর্ষ ছিল 1995 সাল। এগুলো আছে। তারপরে দেখো সাপটা, সার্কের সাথে এগুলো বিভিন্ন এগ্রিমেন্ট হয় বা চুক্তি হয়, মানে সার্কের আন্ডারে যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে সাপটা চুক্তি হয়। হ্যাঁ, এগুলা সাপটা চুক্তি হয়। তারপরে এগুলো দেখো সাপটা কত সাল থেকে কার্যকর করা হয়, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তথ্য। আর এই যে কি ইনফরমেশন যেগুলা পরীক্ষাতে বারবার আসে, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? দিল্লি ভারতে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়? নয়া দিল্লিতে। তারপরে সার্কের কৃষি বিষয়ক তথ্য মানে সংস্থা কোথায়? সেটাকে কি বলা হয়? সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার, এসএআইসি, এটা ঢাকায় অবস্থিত। ওকে, এগুলো পরীক্ষাতে আসে। সার্কের জ্বালানি কেন্দ্র কোথায়? পাকিস্তানে অবস্থিত। ওকে, এগুলাকে মাথায় রাখবা, এগুলা এই টাইপের প্রশ্নগুলো আছে। সার্কের সচিবালয় কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা দেখছি এই যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম কি এই যে মহস্থানগড়কে কত 2017 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। এবং সার্ক পুরস্কার প্রথম পায় মেজর জিয়াউর রহমান। পরীক্ষাতে মনে করো আসবেই এই প্রশ্ন যে সার্কের প্রথম পুরস্কার লাভ করে কে। ওকে, তোমরা এটা মিলায় নিও পরীক্ষার হলে, একদম ডিরেক্ট প্রশ্ন পাবা। ওকে, তারপরে কি দেখো এশিয়ানের কারা কারা সদস্য? এশিয়ানের সদস্য কি বাংলাদেশ? বাংলাদেশ কিন্তু না। ওকে, আসিয়ানের সদস্য বাংলাদেশ না। এখন এই আসিয়ানের সদস্য বাংলাদেশ হইলে অনেক লাভ হইতো। হ্যাঁ, কারণ আসিয়ান থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আসিয়ানের সদস্য হওয়ার জন্য ডক্টর ইউনূস কিন্তু মানে অনেক প্রস্তাব করছিল, কিন্তু আসলে এটার অ্যাক্সেস দেওয়া হয় নাই। হ্যাঁ, তো বলা হয়েছিল যে আমরা একটা আসিয়ান প্লাস করব, সেই আসিয়ান প্লাসে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। তো আসিয়ান প্লাসে আসলে যুক্ত হয়ে অত বেশি লাভ নাই। তোমরা যদি রিসেন্ট নিউজ একটু দেখে থাকো তাহলে এটা তোমাদের মাথায় থাকার কথা। ওকে, তো আসিয়ানের সদস্য বাংলাদেশ না। এর মূল সদস্য হলো 10টা। এইখানে দেশগুলো সবগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখবা। আসিয়ানের হচ্ছে সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ায়, জাকার্তায়। ওকে, এগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখো সিরিডাপ, এটা বাংলাদেশে। এইগুলার চামেলি হাউস দেখো, সিরিডাপের কার্যালয় কোথায়? চামেলি হাউস। আঞ্চলিক সংস্থার সদর দপ্তর কোথায়? ঢাকায়। এটা খুবই ইম্পর্টেন্ট। সিরিডাপের সদস্য সংখ্যা কয়টি? 15টি। এগুলো পরীক্ষাতে অনেক বারবার আসে। সিরিডাপের পূর্ণরূপ কি? সিরিডাপ কত সালে প্রতিষ্ঠিত হয়, যেহেতু এটা বাংলাদেশে আছে। তারপরে কি দেখো আফ্রিকান ইউনিয়ন হইল আফ্রিকা মহাদেশের একটা সংগঠন, এবং এই আফ্রিকা মহাদেশের আদিস আবাবায় অর্থাৎ ইথিওপিয়ায় এটার সদর দপ্তর অবস্থিত। ওকে, এখন এর আফ্রিকা ইউনিয়নের সদস্য হইল কয়টি? 55টি দেশ। ওকে, এদের কিছু অর্থ সামাজিক উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা আছে, যেটাকে এজেন্ডা 2063 নামে বলা হয়। ওকে, তারপরে কি দেখো এই যে এসএডিসি বলতে হচ্ছে সাউথ পার্টটাকে বোঝায় আফ্রিকার। ওকে, এটা এই যে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি, এটা দ্বারা এটা বোঝায়। ওকে, তারপরে এই যে এওএস বলতে কি বোঝায়? অর্গানাইজেশন আমেরিকান স্টেটস। তারপরে এই যে অন্যান্য আরো বিভিন্ন এইখানে সংস্থা আছে, প্রত্যেকটাই তোমরা একটু করে দেখবা। ওকে, তো দেখো কিছু প্রশ্ন। কমনওয়েলথ কোন দেশের সংস্থা বা এটার মেইন কাজটা কি? এটা কি ইংরেজদের থেকে আলাদা হওয়া স্বাধীনতার দেশগুলা, নাকি এশিয়া ইউরোপের দেশগুলা, তেল উৎপাদনকারী দেশ, নাকি স্বল্পোন্নত দেশ? কমনওয়েলথ আসলে কোন দেশগুলাকে নিয়ে গঠিত হয়েছিল? এটা কিন্তু আমরা প্রথমেই পড়ছি। বলো তো দেখি এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে? দেখি এটা কি পারো? কমনওয়েলথের দেশগুলা, এটার অ্যান্সার কি পারো দেখি? এটা ধরো 1 নম্বর প্রশ্ন।
এটা কি হবে? একজন বলছো বি, তেল উৎপাদনকারী। না, ও না, এটা আগের অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? কমনওয়েলথ কোন কোন দেশের সমন্বয়ে গঠিত, বা কোন দেশগুলা নিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছিল? এটা তো তোমাদের পারা উচিত, এটা তো আমরা প্রথমেই পড়লাম। কেউ পারবা না? একজন বলছে হচ্ছে সি, এশিয়া এবং ইউরোপের। না, ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার একজন বলছো ঘ, হ্যাঁ হাবিব। হাবিব ইংরেজদের থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলা নিয়ে। তার মানে অ্যান্সার হইলো ঘ। ঠিক আছে, অ্যান্সার হইলো কি? ঘ। ওকে, তারপর একটা দেখো, পুরাতন ব্রিটিশ শাসিত কোন কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য নয়? এটা একটু কঠিন প্রশ্ন হয়ে যাবে, এটা বাদ দেই। এই জায়গাতে দেখো, ইউরোপীয় ইউনিয়ন। হ্যাঁ, বলেই তো দিলাম, ইউ এর পূর্ণরূপ কি? ইউরোপীয় ইউনিয়ন। ওকে, এটা তো ক নম্বর। তারপরে কি দেখি, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এইটা তোমরা পারা উচিত, 24তম বিসিএস এ আসা প্রশ্ন। কোপেনহেগেন, তারপরে লন্ডনে, রোমে, নাকি হচ্ছে ব্রাসেলসে? কোথায় কোথায় এটা বলো, এটা কোথায় হবে? এটাকে ধরো আমরা 4 নম্বর প্রশ্ন দিলাম। 4 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো। কোথায় অবস্থিত? চারের ডি, ব্রাসেলস, বেলজিয়াম। ক্যান্সার করছো মিথিলা জাহান। অন্তু সরকার। এ, সাদ অ্যান্সার করছো এ। বেশিরভাগই অ্যান্সার করছো ডি। চারের ঘ, একজন করছো গ, রোম, ইতালি। একজন এইটা অ্যান্সার করছো, একজন এইটা অ্যান্সার করছো, একজন এইটা। শুধু খটা বাকি আছে, কেউ খাও করে দাও। বেলজিয়ামের ব্রাসেলসে। হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এখন আমরা পড়বো আমাদের নেদারল্যান্ডের হেগে যে কি অবস্থায় তো আমাদের আন্তর্জাতিক আদালত অবস্থিত। হ্যাঁ, সেই আন্তর্জাতিক আদালত সম্পর্কে আমরা পড়বো। আন্তর্জাতিক আদালত এটা সংক্রান্ত চুক্তি 1998 সালে স্বাক্ষরিত হয়েছিল, এবং এটা কোথায়? এই চুক্তিটা রোম, ইতালির রোমে স্বাক্ষরিত হয়েছিল। ওকে, তারপরে দেখো 1998 সালে এই আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়। ফৌজদারি বলতে বোঝায় কি জানো? ফৌজদারি বোঝায় বলতে ক্রিমিনাল যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ক্রিমিনাল মামলা যেগুলো আছে, ক্রিমিনাল মামলা বলো হত্যা, হ্যাঁ, তারপরে ধরো কি বলা যায়, তোমাকে কেউ আঘাত করছে, এগুলা ক্রিমিনাল মামলা। তো সেইগুলা নিয়ে বিচার করার জন্য এই আন্তর্জাতিক আদালত কি করা হয়? প্রতিষ্ঠা করা হয়। ওকে, এবং এই আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগে। ওকে, এগুলো অবস্থিত। দ্য ইন্টারন্যাশনাল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আইসিসি। ওকে, এটাকে পূর্ণরূপ বলা হয় কি? আইসিসি। ওকে, এই আইসিসি হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, কেন করে? কারণ তারা তো এই সমস্ত ক্রিমিনাল অফেন্স করে, যার কারণে তারা এগুলো সদস্যই থাকতে চায় না। ওকে, এইখানে দেখো এই যে রোম স্টেট 1998, এটা দ্বারা কোন আদালতের সৃষ্টি হয়েছে? আইসিসি, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্ট, দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ওকে, তার মানে কোথায় গেল? পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। আরে এটা তো ভুল দেওয়া আছে, কি দেওয়া আছে? এটা এখান থেকে এটা অ্যান্সার হবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে, ভুল অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো স্থায়ী সালিসি আদালত, এটা কোথায় অবস্থিত? ওই যে নেদারল্যান্ডের হেগে। স্থায়ী সালিসি আদালত বলতে ওই যে আইসিসি। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে, যেগুলো আমরা পড়লাম। এখন দেখো সবচাইতে পরীক্ষাতে আসা যে সংস্থাগুলা বারবার আসছে, সেগুলো হলো স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে। খুবই ইম্পর্টেন্ট টপিক। স্বেচ্ছাসেবী সংস্থান কি কি? এই যে দেখো রেড ক্রস আছে, এই যে এক এক করে দেওয়া আছে। এই যে রেড ক্রস আছে, রেড ক্রস প্রতিষ্ঠাতা হয় কত সালে, এর প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, তারপরে রোটারি ইন্টারন্যাশনাল আছে। তারপরে কি দেখো এই যে স্কাউট আন্দোলন, এটা কার সাথে কানেক্টেড? তারপরে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল, প্রত্যেকটাই খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটাই পড়বা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই। তারপরে আন্তর্জাতিক শিশুদের নিয়ে কাজ করা হয়, হারমেইন মেরিনার। দেখবা হারমেইন মেরিনারের হচ্ছে অনেক স্কুল আছে বিভিন্ন আমাদের দেশে। হ্যাঁ, তারপরে দেখো যে অক্সফাম, এটা কি? এটা একটা হচ্ছে দাতব্য সংস্থা, এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস। হ্যাঁ, তারপরে রবিস ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে চক্ষু হাসপাতাল। হ্যাঁ, উড়ন্ত চক্ষু হাসপাতাল বলা হয় এই রবিস ইন্টারন্যাশনালকে, তাদের একটা বিমান আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কি ফক্স, এটা কি ভুল হয়ে গেছে নাকি?
আচ্ছা বাদ দাও। তারপরে কি দেখো এখানে কি আছে, হিউম্যান রাইটস ওয়াচ, এটা কোথায়, এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক। কেয়ার একটা হইলো আমেরিকান এনজিও, এগুলো পরীক্ষাতে আসে। হ্যাঁ, রেড ক্রস দেখো কত সালে প্রতিষ্ঠা হয়, 1863 সালে প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, তারপরে আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়, এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম জেনেভাতে। তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলো তো দেখি, এই প্রশ্নের অ্যান্সার দাও। 3 নম্বর প্রশ্ন, এটা বলো কি হবে, জাতিসংঘের সংস্থা, মানবাধিকার সংস্থা, তারপরে হচ্ছে শরণার্থী সংস্থা নাকি বিশ্ব ব্যাংকের শাখা, বলো এটা কি হবে। এটা একটা মানবাধিকার সংস্থা, ঠিক আছে। ওকে, দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, এগুলা তোমরা একটু করে দেখবা, স্লাইডের মধ্যে থাকবে, এগুলা প্রত্যেকটাই মোটামুটি পরীক্ষাতে আসে। হ্যাঁ, এগুলো আসে। এই দেখো ছবিতে আসে একটা প্রশ্ন, ওয়ার্ল্ড ফিশ সেন্টার। ছবিতে কেন ফিশ ট্রি আসলো, কারণ চট্টগ্রাম ফিশের সাথে বা ওইখানে নদী টদী এগুলোর সাথে কানেক্টেড বেশি, যার কারণে এগুলো আসে। ওকে, তো এইটা গেল আমাদের পর্ব 1। হ্যাঁ, পর্ব 1 নম্বর পর্ব, ক্লাসের অর্ধেক শেষ। ওকে, এখন বাকি অর্ধেকে আমরা পড়বো হচ্ছে অর্থনীতি, মুদ্রা এবং ব্যাংক, এই রিলেটেড। ওকে, অর্থনীতি, মুদ্রা এবং ব্যাংক। তো অর্থনীতি, মুদ্রা এবং ব্যাংক থেকে সবচাইতে ভালো সুবিধা করে দিচ্ছি আমি, এই যে মুদ্রা নিয়ে মোটামুটি তোমাদের 180টা প্রশ্ন বারবার পরীক্ষাতে আসছে। হ্যাঁ, 180টার বেশি প্রশ্ন আসে নাই, সেই প্রশ্নগুলোকে আমি সুন্দর করে তোমাদের সাজায় দিছি। যেমন ধরো ডলার, এরকম করে ডলার লিখে, ডলার দিয়ে কোন কোন দেশে ডলার আছে সব ডলার নিয়ে প্রশ্ন আছে, এরকম করে 180টা প্রশ্ন তোমরা যদি পড়ো তাইলে এই মুদ্রা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, এইভাবে এই জিনিসগুলোকে করা আছে। তো চলো আমরা যাই। প্রথমে আমরা অর্থনীতি সম্পর্কে জানি, যে অর্থনীতির সূচনা হয় গ্রিসে। অ্যাডাম স্মিথ সম্পর্কে তোমরা এখান থেকে একটু নলেজ নিবা, যে অ্যাডাম স্মিথ কে ছিলেন। হ্যাঁ, অ্যাডাম স্মিথ কি কি নিয়ে কথা বলছেন, তিনি অদৃশ্য হাত নিয়ে কথা বলছেন, সম্পদের বিজ্ঞান বলে এই অ্যাডাম স্মিথ অর্থনীতিকে ঘোষিত করছেন। এগুলো ইকোনমিক সাবজেক্টের বেসিক জিনিসগুলা। তারপরে অর্থনীতির আধুনিক অর্থনৈতিক জনক পল স্যামুয়েলসনকে বলা হয়। এইগুলো বলা আছে। তারপর পুঁজিবাদ নিয়ে, দ্বন্দ্ববাদ নিয়ে কে কি কথা বলছেন, কার্ল মার্কস নিয়ে এই জায়গা থেকে কিছু তথ্য দেওয়া আছে। কার্ল মার্কসের কিছু কিছু বই ছিল, তার কিছু কিছু নীতি ছিল, সবগুলো এখান থেকে পড়বা। আর সবচাইতে বেশি প্রশ্ন আসে কার্ল মার্কসের জন্ম কোথায় হয়, কার্ল মার্কসের মৃত্যু কোথায় হয়, কারণ তার জন্ম হয়েছে এক দেশে, মৃত্যু আর এক দেশে। ওকে, তার জন্ম হয়েছে জার্মানিতে এবং মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল 2018 সালের দিকে মনে হয়, ঠিক আছে। তার কিছু বই আছে দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য প্রভার্টি অফ ফিলোসফি। ওকে, তারপরে তার কিছু ডায়লগ ছিল, উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে, দুনিয়ার মজদুর সব এক হও। আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তার প্রত্যেকের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস, তার শ্রেণী সংগ্রাম তত্ত্ব আছে। দেখো এই যে দান্দিক বস্তুবাদ তত্ত্ব, উদ্ধৃত মূল্য তত্ত্ব, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, এই 3টা তত্ত্ব কার্ল মার্কসের। তো কি ইনফরমেশন, এতটুকু পড়লেই তোমাদের কার্ল মার্কস নিয়ে হয়ে যাবে, এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে। কার্ল মার্কস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে আরো অনেকে আছে, যেমন হচ্ছে টেইলর সম্পর্কে আছে, ম্যালথাস। ম্যালথাস নিয়ে কিন্তু এই যে গুচ্ছে লাস্ট ইয়ারে প্রশ্ন চলে আসছিল। হ্যাঁ, টমাস ম্যালথাস, এইখানে এই প্রশ্নটা ছিল যে জনসংখ্যা বাড়ে কি হারে, জ্যামিতিক হারে। হ্যাঁ, খাদ্যশস্য বাড়ে গাণিতিক হারে। এটা কার তত্ত্ব, এটা ম্যালথাসের তত্ত্ব। এইখান থেকে কিন্তু ম্যাথ চলে আসছিল এইটা। তবে দাম এবং চাহিদা কেমন বিপরীতমুখী চলে, এগুলা তো দাম বাড়লে চাহিদা কি হয়, দাম বাড়লে চাহিদা কমে যায়। কারণ অবভিয়াসলি একটা প্রোডাক্ট যখন হচ্ছে 20 টাকায় পাওয়া যাবে, তখন ধরো 100 জন কিনলো। একটা প্রোডাক্ট যখন ওই 20 টাকার প্রোডাক্ট যখন 100 টাকা হয়ে যাবে, তখন কিন্তু 100 জন আর কিনবে না। এই জন্যই বলা হয়েছে দাম বাড়লে চাহিদা কি হয়, কমে যায়, ঠিক আছে। এগুলা নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি, এই শব্দটা মানে কার সাথে জড়িত, অর্থনীতির সাথে জড়িত। এটা কার, সমুদ্র বিজ্ঞানে বা সমুদ্রের সাথে মেলে এই ব্লু ইকোনমিকে কানেক্ট করা হয়। এই প্রশ্নগুলো কিন্তু দেখবা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এগুলো পরীক্ষাতে আসে। তো এই যে কি বলে ইকোনমি, এটা হলো ইকোনমিক্যাল ইকোনমির সাথে জড়িত। WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা কোথায় অবস্থিত, সুইজারল্যান্ডে অবস্থিত। তো এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ে এগুলা প্রশ্ন আসে। ওকে, এখন সবচাইতে আরেকটা বেশি প্রশ্ন আসে, সেটা হলো এই যে গোল্ডেন ট্রায়াল সম্পর্কে, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায় কোথায়, মায়ানমার, এই যে এই জায়গাটাকে, মায়ানমার, থাইল্যান্ড, তারপরে হইলো কি লাওস। এই যে এখানে দেখো, এই যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই যে লাওস, থাইল্যান্ড, তারপরে কোথায় গেল মায়ানমার, কোথায় গেল, এই যে মায়ানমার। এই 3টাকে বলা হয়, এই 3টাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। তোমরা দেখো এটা একটা ট্রায়াঙ্গেলের মতো হয়েছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের মতো হয়েছে, এইরকম করে যদি তুমি টানো দেখবে একটা ট্রায়াঙ্গেল। তুমি যদি এটাকে উল্টায় দাও এরকম হয়ে যাবে। ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ, সেই ত্রিভুজের মতো হয়। এটাকে কেন বলা হয় ট্রায়াঙ্গেল, এটা চোরাচালান এবং মাদক উৎপাদনের জন্য এই জায়গাটা বিখ্যাত। ওকে, এই যে এটা চোরাচালান এবং মাদক উৎপাদনের জন্য এই যে এই জায়গাটা বিখ্যাত। ওকে, এই জন্য এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। ওকে, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। ড্রাগন অর্থনীতির দেশ বা 4 টাইগার্স বলা হয় এগুলাকে, কোরিয়া, তাইওয়ান, হংকং এবং সিঙ্গাপুর, এগুলাকে বোঝায়। ওকে, ইস্ট এশিয়ান মিরাকলও বলা হয় এই 8টা দেশকে, এই যে এগুলাকে ইস্ট এশিয়ান মিরাকলও বলা হয়। এই যে এখান থেকে হংকং, এগুলাকে টাইগার অফ দা হচ্ছে বাইসাইকেল বলা হয় কাকে, মানে কি বলা হয় হচ্ছে ভিয়েতনামকে। তাইওয়ানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় এগুলাকে।
তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো দ্য গোল্ডেন ক্রিসেন্ট। দেখো এইখানে আফিম উৎপাদনের জন্য এই অঞ্চলটা, কোন অঞ্চলটা? এই যে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। এই যে ইরান, তারপরে দেখবা এই যে আফগানিস্তান, পাকিস্তান, এই যে পাকিস্তান, এই যে আফগানিস্তান, এই তিনটাকে বলা হয় দ্য গোল্ডেন ক্রিসেন্ট। হ্যাঁ, এটা গোল্ডেন ক্রিসেন্ট কেন বলা হয়? কারণ এখানে আফিম, আফিম মানে কি? গাঁজা। হ্যাঁ, গাঁজা উৎপাদন করা হয় এগুলাতে, ঠিক আছে? এই জন্য এগুলাতে এই নামে ডাকা হয়। দেখো এই যে মানে অর্থনীতির চর্চা শুরু হয় কোথায়? প্রাচীন কোথায়? গ্রিসে, তাই না? প্রাচীন গ্রিসে। এগুলা দেখো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তারপরে এই প্রশ্নটা দেখো, ইকোনমিক্স শব্দটির উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে? হ্যাঁ, এগুলো তো আসে গ্রিক শব্দ থেকে। বেসিক তথ্য, অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? তিনি ব্রিটেনের অর্থনীতিবিদ ছিলেন। তারপরে কোন অর্থনীতি ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বেশি থাকে? ধনতান্ত্রিকে। এগুলো তো মানে ইকোনমিক্স যারা পড়ছে এগুলো এক চান্সে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তারপরে কি দেখো এখানে কি বলা আছে? অর্থনীতির সমাজতান্ত্রিক মতবাদটি কার? কার্ল মার্কসের সমাজতান্ত্রিক মতবাদ। তারপরে কার্ল মার্কসের নিচের কোন বইটি রচয়িতা? ডাচ ক্যাপিটাল, তারপরে হচ্ছে ইকোনমিক্স, ডেমোক্রেসি, তারপরে কি ডাচ ক্যাপিটাল তিনি রচনা করছেন এইগুলা। ওকে, এটা গেল ইকোনমিক্স বা তোমাদের ওই যে ইকোনমিকের বেসিক যে ধারণা। যাদের ইকোনমিক্স ছিল তারা এগুলো ইজিলি পারবা, আর যাদের ইকোনমিক্স ছিল না তারা এখান থেকে পড়ে নিবা। ইকোনমিক্স নিয়ে যত বেসিক রিলেটেড প্রশ্ন আসে এর বাইরে তোমাদের আসবে না, ঠিক আছে? এতটুকুই। এখন দেখো আমরা কিছু জিনিস পড়বো যেগুলা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রথমে দেখো এখানে যে মানি, মানি নিয়ে কিছু কথাবার্তা আছে, ফিলোসফিক্যাল কথাবার্তা। এরপরে দেখো এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই জায়গাতে দেখো শুরু হয়েছে এই যে ডলার। বর্তমানে সবচেয়ে শক্ত মুদ্রার নাম হইলো ডলার। এখন ডলার কোন কোন দেশে, ডলারকে কি নামে ডাকা হয়? গ্রিন ব্যাংক নামে ডাকা হয়। ডলার কোন কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রে, হংকংকে, এগুলাতে ইউএস ডলার এগুলাতে চলে। হ্যাঁ, ব্রিটেনের রানীর ছবি দেওয়া আছে কোথায়? দেখো এই যে কানাডার মুদ্রায়। ওকে, কানাডার মুদ্রার নাম কি? ডলার। ইকুয়েডরের মুদ্রার নাম ডলার। এরপরে তোমরা যদি আসে যে ইউরো, ইউরো কোন কোন দেশে আছে সবগুলা এখানে দেওয়া আছে। হ্যাঁ, ইউরো সবগুলার জন্ম নিয়ে এখানে দেওয়া আছে। এই যে ইউরো, ইউরো গ্রহণ করেনি কে? ইংল্যান্ড। এগুলো দেওয়া আছে সবগুলা। তারপরে এখান থেকে দেখো ফ্রান্সের মুদ্রার নাম কি? ইউরো। জার্মানির মুদ্রার নাম ইউরো। ইতালির মুদ্রার নাম ইউরো। এগুলো আমি সুন্দর করে সাজায় দিছি। তো এইখান থেকে যেগুলো দেওয়া আছে, তারপরে যে পাউন্ড, পাউন্ড কোন দেশে ব্যবহার করা হয়, তারপরে দিনার। হ্যাঁ, প্রত্যেকটা মানে যেগুলাই এখানে আছে জাস্ট এগুলাই পড়বা, এর বাইরে পড়বা না। পেসো দেখো কোথায় কোথায়? আর্জেন্টিনা, চিলি, এগুলা ফিলিপাইন, কলম্বিয়া, এগুলার মুদ্রার নাম হইলো পেসো। সো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এইগুলা থেকে মাস্ট প্রশ্ন আসবেই। এগুলা জাস্ট পড়ার উপায় হইলো যে আমি যতগুলা দিচ্ছি এর বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন নেই, এগুলাকেই জাস্ট দেখবা। ওকে, এগুলাকেই জাস্ট দেখবা। এই যেগুলা প্রত্যেকটা, এই যে করোনা কোন কোন দেশে আছে। হ্যাঁ, ডেনমার্কের মুদ্রার নাম, সুইডেনের মুদ্রার নাম, নরওয়ের মুদ্রার নাম। ওকে, মানে একটা নাম অনেকগুলা দেশেরই হইতে পারে, সেগুলা একসাথে করা আছে। যে রুপি, রুপিয়া, রুপিয়া। হ্যাঁ, রিঙ্গিত বা রিঙ্গিত, রুপিয়া, এগুলা কোথায় কোন কোন দেশ, সবগুলা এখান থেকে দেওয়া আছে। তো তোমরা এগুলা সব পড়বা। ওকে, এর বাইরে পড়ার দরকার নেই। আরেকটা এখন জিনিস বিটকয়েন। ওকে, বিটকয়েন তোমরা সবাই জানো, যেটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। এইটার আবিষ্কার করে কে? হ্যাঁ, এগুলা হচ্ছে প্রথম কোন দেশ হচ্ছে এগুলা স্বীকৃতি প্রদান করে? এল সালভাদোর। বিটকয়েন এবং ডিজিটাল মুদ্রাকে বৈধ হিসাবে গ্রহণ করেছে জাপান। ওকে, তারপরে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও এটা হচ্ছে আরেব নামে একটা হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রা তারা চালু করছে। ওকে, এটা বিটকয়েনটার মতোই জিনিস, ডিজিটাল কারেন্সি। তারপর দেখো কোন দেশে মিলিয়ন টাকার কোনো মানে নোট ব্যবহার করে? এই যে এটা মানে মিলিয়ন টাকার নোট জিম্বাবুয়েতে ব্যবহার করা হয়। ওকে, তারপরে কি দেখো ইউরো বলতে কি বোঝায়? ইউরো বলতে কি বোঝায় দেখো তো দেখি, ইউরোপীয় মুদ্রা। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলা পরীক্ষাতে আসে। ওকে, এই টাইপের পরীক্ষাতে প্রশ্নগুলা তোমাদের বারবারই আসে, এগুলাকে খুব ভালো করে দেখবা। ওকে, এগুলাকে দেখবা। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? এগুলা তোমরা ইজিলি পারবা। এখন আসো কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। হ্যাঁ, মানে আমরা ইকোনমিক্সের জোনটাকে পড়তেছি, প্রথমে ইকোনমিক্স সম্পর্কে ধারণা পাইলাম, কোন দেশের মুদ্রা কি কি সেই জিনিসগুলো তোমরা পড়বা। এখন আমরা পড়বো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জিনিসটা কি? কেন্দ্রীয় ব্যাংক হইলো কোনো একটা ইকোনমিক্স টিকায় রাখার মূল মন্ত্র। হ্যাঁ, ইকোনমিক্সটা চলবে কিনা ঠিকভাবে, ইকোনমিক্সের আসলে মানে মূল কারিগর, হ্যাঁ, দেশের অর্থনীতি ফল করবে কিনা, এটা পুরোপুরি নির্ভর করে কেন্দ্রীয় ব্যাংক। তো এইখানে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, তাদের মানে রিজার্ভ কি, তাদের কোন সিস্টেম, সবগুলা তথ্য এখানে দেওয়া আছে। যেমন দেখো এখানে আমি যদি তোমাকে দেখাই যে রিক্স ব্যাংক, হ্যাঁ, এটা সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ সিস্টেম। এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, ব্যাংক অফ ইংল্যান্ড। তারপরে হচ্ছে স্পেনে দেখবা ব্যাংক অফ স্পেন। ওই যে তোমরা যারা দেখছো, সিরিজ দেখছো, মানি হাইস্ট সিরিজ দেখছো, ওইটাতে তো থাকে হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে সোনা থাকে, সেগুলা দেখবা চুরি করে নিয়ে যায়, ওইগুলা হচ্ছে রিজার্ভ হিসাবে কাজ করে। সোনা না থাকলে মার্কেট ফল করে যায়। ওকে, এগুলা সবগুলো এখান থেকে দেয়া আছে। ওকে, যে পৃথিবীর প্রথম সরকারি ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ভ্যানিস।
হ্যাঁ, বিশ্বের বৃহত্তম ব্যাংকের নাম কি? এই যে আইসিবিসি। এইগুলা অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলা দেখো এই জায়গাতে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ, এই দুইটা খুবই, আইএমএফ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, ওকে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তো এই যে আমরা এখন এই যে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক এবং কি বলে আইএমএফ সম্পর্কে জানবো। যারা কি করে মেইলে, যাদের কাজ কি, যারা হয়তো লোন দেয় অন্যান্য দেশকে, হ্যাঁ, ঋণ দেয় বিনা সুদে, কম সুদে, এরকম লোন দেয়। তো এই দুইটা মানে কনসেপ্ট বা এই দুইটা চলে আসছে হচ্ছে ব্রিটন উডস সম্মেলন এইটার ফলে। ওকে, ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে এই জিনিসটাকে মানে তৈরি করা হয়েছে আইএমএফ। আর এই যে ওয়ার্ল্ড ব্যাংকে এই নামে ডাকা হয় আইডিআরডি। ওকে, আইবিআরডি নামে ওয়ার্ল্ড ব্যাংকে ডাকা হয়। কেন ডাকা হয়? কারণ এইটার ফুল ফর্ম দেখো, এই যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর হচ্ছে এই যে বিশ্ব ব্যাংকের অফিসিয়াল নাম, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর হচ্ছে কি রিকনস্ট্রাকশন অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট। রিকনস্ট্রাকশন মানে কি? তোমরা দেখবা ওই যে বিশ্ব ব্যাংক দেউলিয়া হয়ে গেলে তাদেরকে লোন দিয়ে দেয়, মানে তারা রিকনস্ট্রাক্ট করে, হ্যাঁ, আবার তোমাকে সুযোগ দিয়ে দেয়। তো সেই কাজগুলা কারা করে? ওয়ার্ল্ড ব্যাংক করে। যদিও ওয়ার্ল্ড ব্যাংক আসলে অত ভালো না, তোমরা যদি ফিলোসফিক্যাল দিক থেকে দেখো বা তোমরা যদি কি বলে জিওগ্রাফিক্যাল ব্যাপার থেকে দেখো, জিও পলিটিক্যাল, তাইলে কিন্তু বিশ্বব্যাংক সুবিধার না। বিশ্বব্যাংকের মেইন শর্ত কি জানো? ওরা তোমাকে টাকা দিবে, তুমি ব্রিজ বানাও, কালভার্ট বানাও, এইসব বানাইতে পারবা, বাট প্রোগ্রেসিভ কোনো কিছু করতে পারবা না। হ্যাঁ, যে তোমার ইকোনমিক অনেক বেশি হাই হয়ে যাবে এমন না, ওরা তোমাকে ফকির আরো ফকির বানায় দিবে, এই হচ্ছে তাদের মূল স্ট্র্যাটেজি থাকে। ওকে, আইএমএফ এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো পরীক্ষাতে আসে। ওকে, এখন এই যে এগুলো কবে গঠন হয়েছে, কিভাবে কাজ করে, সবগুলা তথ্য এখানে দেওয়া আছে, ওইগুলো একটু একটু পড়বা। বিশ্ব ব্যাংকের বিভিন্ন সংস্থা আছে, আইডিএ, তার কাজ কি? লোন দেওয়া দারিদ্র দেশগুলাকে। আইএফসি, এগুলার কাজ কি? বেসরকারি খাতে বিভিন্ন উপদেশ, লোন টোন দেওয়া, সেগুলো আছে। হ্যাঁ, এগুলা এখান থেকে একটু করে দেখবা। কি বলা আছে দেখো, নিচের কোনটি ব্রিটন উডস বলা হয়? নিচের কোনটিকে ব্রিটন উডস বলা হয়? আমরা কিছুক্ষণ আগে দেখলাম আইএমএফ কে। হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, দেখছো? তারপরে কি দেখো, আইএমএফ ইজ দ্য রেজাল্ট অফ কিসের? ব্রিটন উডস কনফারেন্স, তাই না? তারপরে দেখো এই জায়গাতে আন্তর্জাতিক অর্থ তহবিল কখন কার্যক্রম শুরু করে? 1947 সাল থেকে এগুলো আইএমএফ কার্যক্রম শুরু করে। তো বহুপাক্ষিক কিছু সংস্থা আছে, হ্যাঁ, যেমন এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলা হচ্ছে মানে সাহায্য করে আর কি বিভিন্ন সময়ে, হ্যাঁ, যে কোনো দেশের ক্রিঞ্জ টাইমে বা বিভিন্ন দেশের হচ্ছে কি বলে কঠিন সময়গুলোতে তারা এসে হেল্প করে, সেগুলো সম্পর্কে একটু করে তোমরা পড়বা। ওকে, এগুলো সহজ আছে। আইডিবি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলার পূর্ণরূপ চায়। ব্রিক্স কর্তৃক মানে ব্যাংকের নাম কি? হ্যাঁ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। ওকে, এগুলো আসে। ব্যাংক অফ হচ্ছে সাউথের সদর দপ্তর কোথায়? ভেনেজুয়েলায়। এগুলা পারলে তোমরা পড়বে। এখন দেখো পুঁজিবাদ মানে পুঁজিবাজার স্টক মার্কেট সম্পর্কে আমরা একটু করে জানার চেষ্টা করবো। ওকে, স্টক মার্কেট আসলে এগুলো থেকে প্রশ্ন আসে যে এটা কোথায় চালু হয়েছিল? লন্ডনের ওয়াল স্ট্রিট কি জন্য বিখ্যাত? লন্ডনের ওয়াল স্ট্রিট দেখো এই যে শেয়ার বাজারের জন্য বিখ্যাত, এগুলো এখানে আসে। হ্যাঁ, এগুলো কোথায়? নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ, মানে নিউ ইয়র্কে এগুলো সবচেয়ে বেশি হয়। এই জিনিসগুলো এখান থেকে তোমরা এটা দেখবা। ওকে, তারপরে এগুলাকে আবার অনেক সময় আছে যে গ্রেট ডিপ্রেশন বলতে 20 শতাব্দীর অস্থিতিশীল অবস্থা, হ্যাঁ, তারপরে মার্কেট ধস হয়ে যায়, এগুলাকে বিভিন্ন নামে ডাকা হয়। দেখো ব্ল্যাক মানডে, স্টক মার্কেটের সাথে ইয়া হয়। তারপরে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জের সূচকে 33% দর পতন ঘটে এক সময় সর্বোচ্চ লেভেলের, এগুলা হয়। ওকে, এগুলো একটু একটু পড়বা, এখান থেকে আইডিয়া আছে, এগুলা এখান থেকে দেখবা। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকে যে G7, D8, G15, G20, তোমরা অনেক সময় এগুলো নিয়ে প্রশ্ন পাও না যে এগুলার কোন দেশ, হ্যাঁ, কোন কোন দেশকে G7 বলা হয়? শিল্পোন্নত 60টি দেশ। তারপরে দেখো এই যে D8 বলা হয় কোন কোন দেশকে, এরকম করে সবগুলা তথ্য এখানে দেওয়া আছে। ওকে, এগুলা সবগুলা তথ্য দেওয়া আছে। এপেক, বিমস্টেক, দেখবা এপেক, এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এপেকের সদর দপ্তর সিঙ্গাপুরে, এপেকের সদস্য এখন 21টা, এগুলো সম্পর্কে পড়বা, যেগুলো এই যে বিমস্টেক। ওকে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ওপেক। ওপেক, ভেনেজুয়েলায় প্রথম হচ্ছে ওপেক। এটা কি করে? তারা উদ্যোগ গ্রহণ করেছিল, অর্থাৎ তেল রপ্তানির সাথে ওপেক কানেক্টেড, তাই না? তেল পণ্যের সাথে, তেলের সাথে অপরিশোধিত তেল, এই ওপেক বিশেষায়িত বিশ্ববাজারে তারা রপ্তানি করে। ঠিক আছে, এগুলো এখান থেকে একটু করে দেখবা। ব্রিক্স দেখবা, ব্রিক্স নিয়ে তো আগের বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলো যে ব্রিক্সের এই এস দ্বারা কি বোঝায়? সাউথ আফ্রিকাকে, তাই না? এগুলা কি বোঝায়? বিতে ব্রাজিল, আরতে কি রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে কি? এসতে হইলো সাউথ আফ্রিকা। এইটা লাস্ট ইয়ারের প্রশ্ন চলে আসছিল। হ্যাঁ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে লাস্ট রানিং যে অ্যাডমিশন টেস্ট হয়েছে ওইটাতে আসছে, সে এমন টাইপের প্রশ্নগুলো আসে। ওকে, এগুলা একটু করে দেখবা। ওকে, G7 কি হয় এগুলা দেখবা। ওকে, এগুলা সহজ সহজ জিনিস। ওকে, এখন আমরা লাস্ট টপিক বাণিজ্য চুক্তি। বিভিন্ন বাণিজ্য চুক্তি আছে, যেমন হচ্ছে নাফটা চুক্তি। এই চুক্তিগুলা কত সালে হয়েছে, কোন অঞ্চলের জন্য এটা, হ্যাঁ, এদের মেইন কাজ কি, এদের হচ্ছে শুল্ক কমায় দেওয়া, ফ্রি ট্রেড করা, এগুলো হচ্ছে মেইন কাজ, এগুলা এখানে দেওয়া আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লাস আজকে শেষ। ওকে, তো এইখানে দেখো এই যে নর্থ আমেরিকান টুপি কখন করা হয়, এর পূর্ণরূপ কি, এই টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এই হইল আমাদের রিলেটেড বিষয়, বা এই থেকে তোমাদের মোটামুটি প্রশ্নগুলা চলে আসতে পারে। ওকে, এটা তো গেল বিষয়। এখন দেখো এই যে টপিকগুলো যাই আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এই টপিকগুলা প্রত্যেকটা তোমরা নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে করে এইখান থেকে পড়বা। দেখো আমাদের স্লাইডগুলো সুবিধা কি, তুমি যখন আমাদের স্লাইডগুলো পড়বা বা তোমার যখন কমপ্লিট হবে তখন তুমি এইখান থেকে এসে পরীক্ষা দিতে পারবা নিজের মতো করে। যাই পড়াইছি, যে টপিকগুলাই পড়াইছি, সেই প্রত্যেকটা টপিকের উপরে এই যে মক পরীক্ষায় আসবা, মানে প্রথমে এই ওয়েবসাইটে লগ ইন করে তারপরে এই যে সাধারণ জ্ঞান, আজকে আন্তর্জাতিক জিকে পড়ছি, দেখো যা যা টপিক পড়ছি সবগুলা আছে। সবগুলা টপিক তুমি পাবা, সবগুলা টপিক পাবা এইখান থেকে। দেখো সব টপিক পাবা তুমি, যা যা আছে। হ্যাঁ, এই যে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, অন্যান্য সংস্থা, এই যে এগুলা, হ্যাঁ, এগুলা নিয়ে ধরো আমি 50টা প্রশ্ন চাই, আমি আজকে যে যে টপিকগুলো পড়লাম 50 দিয়ে এইখান থেকে এগিয়ে যাবো, ক্লিক করলে দেখো প্রশ্ন মানে চলে আসছে সব। এই যে এগুলা যদি আমি এমনিতে দাগানোর পর যদি সাবমিট করি, দেখো এইখানে সবকিছুর উত্তর যা হবে, হ্যাঁ, ভুল উত্তর কোনটা, তুমি ঠিক দিছো কোনটা, সবকিছু এইখান থেকে চলে আসছে। আবার এইখানে যেগুলো তুমি ভুল করছো সেইগুলোর উপরে তুমি আবার এইখানে ড্যাশবোর্ডে এসে পরীক্ষা দিতে পারবা। ওকে, সেই ধরনের নানান সুবিধা তোমরা আমাদের এই ওয়েবসাইটে পাবা। এটার জন্য তোমাকে 120 টাকা খরচ করতে হবে তুমি যদি এটা কিনতে চাও। এই যে টোটাল 4 জন কিনছে, হ্যাঁ, মানে শুধু এই যে জিকে রিলেটেড যা কিছু আছে 1 বছর তুমি পরীক্ষা দিতে পারবা। জিকের লাস্ট 35 বছরে আসা যত প্রশ্ন আছে সবগুলোর উপরে নিজের মতো করে টপিক সিলেক্ট করে আমি যে টপিকগুলো পড়াচ্ছি সেগুলোর উপরে তোমরা পরীক্ষা দিতে পারবা। এটা একটা। আর সবচাইতে ইফেক্টিভ হইলো তোমরা ওয়েবসাইটে সবকিছু পাবা। এই 46 জন যেটা কিনছে 100 দিনের এক্সাম ব্যাচ, এটাতে তোমরা কি কি পাবা দেখো। এইখানে ড্যাশবোর্ডে যদি আসো তোমাদের আমি দেখাই যে এক্সাম ব্যাচে তো অনেক টাইপের এক্সাম দেওয়া আছে। রুটিন ভিত্তিক এক্সাম, এইখানে ডেইলি টেস্ট, উইকলি টেস্ট, একটা রুটিন থাকবে তার উপর ভিত্তি করে। এইখানে প্রত্যেকটা রুটিন, ধরো বাংলা ইংরেজি জিকে, ধরো প্রথম পরীক্ষাটা আমি দেখাই, এটাতে যখন তুমি আসবা দেখো প্রথমে দেখতে পাবা কে কত মার্কস পাইছে। হ্যাঁ, এইখানে দেখো টোটাল পরীক্ষা কতজন দিছে, 20 জন অলরেডি পরীক্ষা দিছে, তার মধ্যে 72 হচ্ছে র্যাঙ্ক 1-এ আছে। তো তুমি দেখতে পারবা। তারপরে এই যে প্রশ্ন আমাদের রুটিন অনুসারে, আমাদের পেইড কোর্সের যে রুটিনটা সেইটা অনুসারে, তো তুমি এখানে পরীক্ষা দিলে এখান থেকে দেখো কতগুলা ঠিক করছো, কতগুলা ভুল দিছো, তোমার টোটাল মার্কস কত, সবকিছু দেখতে পাবা। অ্যান্সার এই যে ব্যাখ্যা সহ সবকিছু তোমরা দেখতে পাবা। হ্যাঁ, সেই ধরনের ফ্যাসিলিটিগুলো এখানে আছে। তো এইটা এখান থেকে গেল। এরপরে আরও তোমরা সুবিধা পাবা, লিখিত টেস্ট আসতেছে। আর এইখানে প্রশ্ন ব্যাংকে আসলে এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। হ্যাঁ, জাবি রাবি যা কিছু চাও তোমরা সবগুলা, গুচ্ছ যা কিছু আছে সবগুলার প্রশ্ন ব্যাংক তোমরা পাবা। ওকে, যেমন ধরো আমি তোমাকে ছবির কি অ্যাড করা আছে, হ্যাঁ ছবির আছে। দেখো এইখানে যদি এটাতে আসি, এই যে হালদা প্রশ্নের কোন সেটে পরীক্ষা দিচ্ছ, কোন সালে, এরকম করে যদি তুমি দাও ব্যাখ্যা সহ সবকিছু পাবা। হ্যাঁ, এটাতে যদি দাও, এই যে দেখাচ্ছি, দেখো এই যে ব্যাখ্যা, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা সহ তুমি এইখান থেকে সবকিছু পাবা। মানে ডিজিটাল প্রশ্ন ব্যাংক, তোমার প্রশ্ন ব্যাংক কেনারই প্রয়োজন নেই। তুমি প্রশ্ন পড়বা, এখানে এসে টেস্ট দিবা, মক টেস্ট যা কিছু ইচ্ছা, প্রশ্ন ব্যাংকে টেস্ট যেমনি ইচ্ছা, এইভাবে এই সুবিধাগুলো তোমরা পাবা। এটার জন্য 550 টাকা তোমার খরচ করতে হবে। হ্যাঁ, এইখান থেকে, তাইলে তুমি সব সুবিধা পাবা। তো এইটাই আজকের আমাদের এই ক্লাস। আর আমাদের কোর্স হচ্ছে, নতুন কোর্স শুরু হচ্ছে, তোমরা চাও ভর্তি হইতে পারো। এটা হইলো আমাকে এটাতে নক দিও, 6354 6029, এটা আমার নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে আমাকে নক দিলে, আমাদের নতুন কোর্স হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এইটা শুধুমাত্র 2টা ভার্সিটির জন্য, একটা বিউপি FASS FSSS ইউনিট আর একটা ঢাবি বি ইউনিটের জন্য। ওকে, ঢাবি বি ইউনিটের জন্য। তো এই কোর্সটা 20 সেপ্টেম্বর মানে 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তোমরা চাইলে এটাতে অ্যাডমিট হইতে পারো। যাবতীয় তথ্য এই পেজেও পাবা, আমাদের এই মানে ইয়ার নিচেও আমি দিয়ে দিব, ভিডিওর নিচেও দিয়ে দিব, ডেসক্রিপশন, কমেন্ট সব জায়গাতে। ওখান থেকে তোমরা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। এটাতে এখন ভর্তি চলতেছে। আর এটাতে ভর্তি হইলে শুধু কি এই 2টার অ্যাডমিশনের জন্য না, সব বিশ্ববিদ্যালয়েই তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটাতে তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। তো এইটাই আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা ইন্টারন্যাশনাল জিকে 3টা এবং
টোটাল 7টা, আর বাংলাদেশ জিকের 4টা, টোটাল 7টা করে ফেলছি। ওকে, আর আমাদের 7টা ক্লাস আছে এবং এই ক্লাসগুলো খুবই ছোট ছোট ক্লাস হবে। আশা করি তোমার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।